চলো শুরু করি। আচ্ছা, আমার একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম ডক্টর মনোজ মজুমদার। আমি মাথুয়া কলেজে শিক্ষকতা করি। আহ, ওই কলেজে আমার প্রায় 15 বছরের অভিজ্ঞতা পড়ানো। আর এই সেন্টারটা মোটামুটি স্টার্ট করলাম এই বছর থেকেই। পরিকল্পনা একটাই, সেটা হচ্ছে বাচ্চাদের টাইমটাকে যতদূর সম্ভব ম্যানেজ করে দেয়া আর ইফেক্টিভ কোয়ালিটি পড়ানো দেয়া, এটাই মেন উদ্দেশ্য। এবার 11-এর যে বেসিক জায়গা অর্গানিক কেমিস্ট্রি, সে বেসিক জায়গা ক্লিয়ার করতে গেলে আমাদের সেকশন ওয়াইজ 4টা-5টা ক্লাস করে নিতে হবে। তার মধ্যে প্রথম যেটা আমি ঠিক করলাম, ডিসাইড করলাম যে আমি এই আইসোমারটা নিয়ে আগে আলোচনা করি। এবার আইসোমারের যদি সিলেবাসটা দেখো, সিলেবাসে আমি বলে দিই সিলেবাসের কোন জায়গাটায় তুমি আইসোমারকে পাবে। তুমি ইউনিট 14 and 15টা ভালো করে দেখবে। সিলেবাস আছে তোমার কাছে? সিলেবাস এখন দরকার নেই খোলা। সিলেবাসে তুমি ইউনিট 14 এবং 15 ভালো করে দেখবে, সেখানে এই পয়েন্টগুলো মেনশন করা আছে। এবার সিলেবাসটা না এমন ভাবে বানিয়েছে, ওরা আইসোমার বলে ছেড়ে দেয়, মানে জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার। এবার জিওমেট্রিক্যালের মধ্যে কি কি পড়া উচিত কি না পড়া উচিত সেই বিষয়ে একটু ধোঁয়াশা আছে। ফলে আমি যখন ছাত্রদের পড়াই, আমি ইন ডিটেলস পড়াই, রিস্ক কোনো জায়গা থেকে নেব না। সেই জন্য পিপিটিটা এমন ভাবে বানিয়েছি যাতে টোটাল সিস্টেম এখানে কভার হয়। এবার ফার্স্ট যে স্লাইড দেখছো, এই ফার্স্ট স্লাইডে আমি আইসোমারের একটা বেসিক ক্লাসিফিকেশন দেখিয়েছি যে আইসোমার কিরকম। নেক্সট স্লাইড গুলোতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। তুমি ঠান্ডা মাথায় এই স্ট্রাকচারটা একবার ফলো করো। দেখো স্ট্রাকচারে আমি কি করেছি। আমি আইসোমারকে ফার্স্ট দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখবে এই জায়গাগুলো তোমার ম্যাক্সিমাম জানা আছে। শুধু এখানে আরেকবার জাস্ট রিক্যাপ করা, পরে স্লাইড গুলো ডিটেলস আমরা আলোচনা করব। আইসোমার কি? আইসোমার দুটো ভাগে ভাগ করছি। প্রথমটাকে বলছি স্ট্রাকচারাল আইসোমার, পরে আমি আলোচনা করছি। নেক্সট আমি বলছি স্টিরিও আইসোমার। স্ট্রাকচারাল কি স্টিরিও কি সব আলাদা করে ডিসকাস করবো। স্ট্রাকচারালকে আমরা টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। এই 6টা নাম তোমাকে জানতে হবে। 6টা নাম কি কি? নামগুলো একবার পড়ি। কি কি নাম? চেন আইসোমারিজম, পজিশন, ফাংশনাল গ্রুপ, মেটামারিজম, রিং চেইন, আর লাস্ট ওয়ান টটোমারিজম। ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এই টটোমারিজম পার্টটা থেকে, এটা আমরা ডিটেলস আলোচনা করব। আর এই পার্টগুলো যেটা আছে, এই পার্ট থেকে একসাথ যে প্রশ্ন আসবেই তার গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু যদি বেসিক ধারণাই না থাকে আইসোমার, তাহলে তুমি টটোমার কি করে বুঝবে? ওই জন্য আমরা এই সমস্ত সেকশন, এগুলো খুব বেশি ডিটেলসে যাব না, মোটামুটি আলোচনা করিয়ে দেবো। এটাকে আমরা ডিটেলসে পড়াবো, হাইলাইট করবো এটাকে। এই গেল আমাদের স্ট্রাকচারাল। আজকের হোল ক্লাস আমি এর ওপরেই ফোকাস থাকবো, এই জায়গাটাই আমি আজকের ক্লাসে ডিসকাস করবো। এবারে স্টিরিওতে চলে আসি। স্টিরিওর ডিটেলস আলোচনা আজকে হবে না, স্টিরিওর জন্য টোটাল আলাদা ক্লাসই লাগবে স্টিরিওর জন্য। তো স্টিরিওকে আবার দেখো কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। স্টিরিওকে কনফরমেশনাল, কনফিগারেশনাল, কনফর্মারকে ভাগ করেছি রোটেশন, অ্যাবাউট, সিঙ্গেল বন্ড, অ্যামিন ইনভার্সন, এরকম ভাবে বহু রকম ভাবে ভাগ করা হয়েছে। সিলেবাসে যেটা মেইনলি আমাদের আছে সেটা এই পোর্শনটা আর এই পোর্শনটা, আর বাকি পোর্শন একসাথে আমাদের সিলেবাসে নেই। এখানে ক্লাসিফিকেশনের জন্য আমাকে সবই দেখাতে হলো, কিন্তু আমরা মেইনলি পড়াবো এই পার্টটা আর এই পার্ট। তাহলে ফার্স্ট স্লাইডে ইন্ট্রোডাকশন কি, যে আইসোমারকে ভাগ করেছি দুটো ভাগে। চলো রিপিট করো, ইন্টারাকশন দরকার। আইসোমারকে কটা ভাগে ভাগ করেছি? দুটো। কি কি ভাগে ভাগ করেছি? স্ট্রাকচারাল এন্ড স্টিরিও। স্ট্রাকচারালকে আবার দেখো তো কটা ভাগে ভাগ করেছি? 6টা ভাগে ভাগ করেছি। নামগুলো একবার রিপিট করো। নামগুলো কি কি? চেন, পজিশন, ফাংশনাল গ্রুপ, মেটামারিজম, রিং চেন আইসোমারিজম এন্ড টটোমারিজম। আর যেটা স্টিরিও, স্টিরিওর যে ক্লাসিফিকেশন, তার মধ্যে আমরা মেইনলি দুটো তোমাদেরকে পড়াবো। দুটো কি কি পড়াবো? একটা জিওমেট্রিক্যাল আইসোমার পড়াবো, আর এটা অপটিক্যাল আইসোমার পড়াবো। তা আশা করি প্রথম স্লাইডে কি করছি, মানে হোল ক্লাস কিসের উপরে, তার ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিলাম। কোনো ডাউট না? ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমি নেক্সট চলে আসি, নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে আমি স্ট্রাকচারাল নিয়ে আলোচনা করবো। তো এবার খাতা বের করো, খাতায় তুমি লেখো, যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে লিখবে। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব স্ট্রাকচারালের মধ্যে যেটা ফার্স্ট পার্ট। স্ট্রাকচারালের ফার্স্ট পার্ট মনে আছে কোনটা বলেছিলাম? চেন আইসোমারিজম। চেন আইসোমারিজম, দেখো চেন আইসোমারিজম কি। আমি এখানে একটা কম্পাউন্ড লিখেছি, তার নাম বিউটেন, রাইট? বিউটেনের মলিকুলার ফর্মুলা কি? C4H10। এবার যদি তোমায় বলি রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ বিউটেন, তুমি পারবে? বিউটেনের স্ট্রাকচার চলো লেখো, আমিও লিখি। বিউটেনের স্ট্রাকচার, তুমি পরপর পরপর 4টে কার্বন দেবে। জানো কার্বনের ভ্যালেন্সি কত? 4। তো কার্বনের ভ্যালেন্সি যদি 4 হয়, আমার যে কটা হাইড্রোজেন, এখানে যে কার্বনটা লিখলাম, এই কার্বনটা কটা ভ্যালেন্সি শো করছে? একটা। তো আর কটা হাইড্রোজেনের দরকার? 3টে দরকার। ভ্যালেন্সি অলওয়েজ স্যাটিসফাই করতে হবে 4কে। তো অ্যাকর্ডিংলি তুমি হাইড্রোজেনকে বসিয়ে যাও। যেমন আমি এখানে হাইড্রোজেন বসাবো 3টে, এখানে হাইড্রোজেন 2টো, এখানে হাইড্রোজেন 2টো, এখানে হাইড্রোজেন 3টে, রাইট? এটা হচ্ছে বিউটেনের ফর্মুলা।
আমি বিউটেনের ফর্মুলা লিখেছিলাম C4H10। যদি বলি না হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ বিউটেন, তাহলে এই হচ্ছে আমার বিউটেনের স্ট্রাকচার, CH3 CH2 CH2 CH3। এবারে ভাবো আমি মলিকুলার ফর্মুলাকে যদি সেম রাখি, রেখে এই স্ট্রাকচারটাকে কোনোভাবে মডিফাই করতে পারি কিনা সেটা আমি দেখাই। টেকনিক কি? এটা টেকনিক এটাই, তুমি চেনকে ছোট করো, ব্রাঞ্চিং বাড়াও। যেমন 4টা কার্বনের এই হচ্ছে লংগেস্ট চেন। এবার আমি যদি চেনকে ছোট করি, তো 4-এর থেকে 1 ছোট করি, 3টে কার্বন, তো 3টে কার্বনের লং চেন বানাও, 3টে কার্বনের লং চেন বানাও। আর কটা কার্বন রইলো? একটা কার্বন রইলো, একটা কার্বনকে আমি ব্রাঞ্চিং এ ফেলি। এবারে বাকি সব ভ্যালেন্সি হাইড্রোজেন দিয়ে কমপ্লিট করব। চলো হাইড্রোজেন দিয়ে কমপ্লিট করি। হাইড্রোজেন দিয়ে যদি কমপ্লিট করি, CH3 এটা CH হবে, CH3 এটাও CH3। বুঝতে পারলে? এবারে ভাবো এর যদি মলিকুলার ফর্মুলা দেখো, কি থাকবে মলিকুলার ফর্মুলা? সেম। কিন্তু কম্পাউন্ড কি সেম? না, কম্পাউন্ড যে সেম না, যদি বলি প্রুফ কম্পাউন্ড সেম না, তুমি তখন ওর IUPAC নাম করবে। IUPAC নাম জানো? IUPAC নাম করার নিয়ম কি? আমি যদি নাম্বারিং করি 1 2 3, তো 2 নাম্বার কার্বনে একটা মিথাইল আছে, আমি এটাকে বলবো 2 মিথাইল প্রোপেন। যদিও এখানে যেহেতু কার্বন 3টেই লং চেইন, 2 বলা না বলা একই কথা, কারণ কার্বন মাঝখানেই আসবে, 2তেই আসবে, তাই সিম্পলি তুমি এটাকে মিথাইল প্রোপেন বলতে পারো, বাট আমার সাজেশন নাম্বারিংটা বলা উচিত। তো এর নাম কি বলবো? 2 মিথাইল প্রোপেন। এবার ভাবো এর নাম বিউটেন, এর নাম 2 মিথাইল প্রোপেন। স্ট্রাকচার আলাদা, কম্পাউন্ড আলাদা, প্রপার্টি আলাদা, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম, দুজনেই বিলংস টু দ্য সেম ক্যাটাগরি C4H10। আমরা এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডকে বলবো দে আর চেইন আইসোমার্স। হোয়াট ইজ চেইন আইসোমার্স? ক্লিয়ার না? তাহলে চেইন আইসোমারিজম কেন আসে? যে চেইনের স্ট্রাকচারটা ডিফারেন্ট, এটা লং চেইন, এটা ব্রাঞ্চ চেইন। এটা লং চেইনে 4টে কার্বন আছে, এটা লং চেইনে 4টে দিয়ে একটাকে ব্রাঞ্চ চেইনে ফেলা আছে, তো এরা দুজন এই ক্যাটাগরিতে পড়বে। পয়েন্ট ক্লিয়ার? আমি এবার নেক্সট প্রবলেম কি করেছি, নেক্সট প্রবলেম এটা আমি করে দিলাম, তুমি আশা করি বুঝে গেছো। নেক্সট প্রবলেম যেটা দিয়েছি আমি এখানে, এটা তোমায় একা একা করতে হবে। কিরকম? আমি নেক্সট ফর্মুলাটা কি লিখলাম দেখো, রাইট, পেন্টেন। আমি করেছি কি, কার্বন 5টা দিয়েছি, হাইড্রোজেন 12টা দিয়েছি। তুমি প্রথম 5টা কার্বনকে পরপর ফেলে যাও, লং চেনে 5টা কার্বনকে ফেলে যাও, তুমিও ফেলবে আমিও ফেলবো। আমি এবার একসাথে হাইড্রোজেনকে বসিয়ে দিচ্ছি, কারণ আমি জানি যে কটা করে ভ্যালেন্সি থাকতে হয়, সেভাবে আমি কম্পাউন্ডটা স্ট্রাকচারটা ফর্ম করলাম। এবার তাকাও, এবার তাকাও, পরপর 5টা কার্বন ফেলে গেছি, এর নাম কি? পেন্টেন। এবারে যদি এর আইসোমার বানাতে চাই, আমি চেনকে একটা করে ছোট করব আর ব্রাঞ্চ বাড়াবো। নিয়ম বুঝেছো না? এবার চেন একটা ছোট করি, 4 কার্বনের লং চেন করো। চলো 4 কার্বনের লং চেন করি, 4 কার্বনের লং চেন করো আর একটাকে ব্রাঞ্চে ফেলো। দিলাম ব্রাঞ্চে ফেলে। এবারে ভ্যালেন্সি 4 স্যাটিসফাই করো, প্রত্যেককে ভ্যালেন্সি 4 স্যাটিসফাই করাই। CH3 CH CH3 CH2 CH3, দেখো তো হলো কিনা স্ট্রাকচার? দেখবে মলিকুলার ফর্মুলা দুজনেরই সেম এসছে, C5H12, রাইট? এবারে আমি ওর নাম দেখবো IUPAC দিয়ে, নাম্বারিং করি 1 2 3 4। দেখো তো মিথাইল কত নম্বর কার্বনে আছে? 2, তাহলে IUPAC কি হবে? 2 মিথাইল বিউটেন। এর IUPAC 2 মিথাইল বিউটেন। তার মানে এটা পেন্টেন, এটা 2 মিথাইল বিউটেন, এরাও চেন আইসোমার। আমি ওই জন্য এর নাম দিতে পারি আইসোপেন্টেন, যেহেতু পেন্টেনের আইসোমার, তাই নাম কি দিলাম? আইসোপেন্টেন। তাহলে কনসেপ্ট তোমার ক্লিয়ার না? চেন আইসোমার কি করে করি? আমি চাইলে এর আরেকটা চেন আইসোমার বানাতে পারি। কিরকম জানো? এখানে লং চেনে কটা কার্বন রেখেছিলাম? 4টে। আমি আরো ছোট করতে পারি, লং চেনে 3টে কার্বন করে দুটো ব্রাঞ্চিং এ ফেলতে পারি। সেটা তুমি একবার ট্রাই করো, একা একা করো, দেখো পারো কিনা। আমি বললাম লং চেনে 3টে কার্বন দিয়ে দুটো কার্বনকে ব্রাঞ্চিং এ ফেলবো। এবার ফর্মুলা কি দাঁড়ায় দেখে নাও, CH3 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 CH3। দেখো তো মলিকুলার ফর্মুলা সেম, মেলে কিনা? মেলে না? এর IUPAC করে দেখাও আমাকে। এর IUPAC নাম্বারিং করব 1 2 3, 2 তে দুটো মিথাইল, তাহলে কি হবে? 2,2 ডাইমিথাইল প্রোপেন। এর একটা কমন নেম আছে, শিখিয়ে দিই, নিওপেন্টেন বলে এটাকে। কি নাম কমন নেম? এর নাম নিওপেন্টেন। তাহলে এরা সবাই চেন আইসোমারিজম ক্যাটাগরিতে পড়ে। চেন আইসোমার আশা করি ক্লিয়ার। এখন ধরো তুমি বাড়িতে গিয়ে কি করবে, তুমি C4H10 শিখলে, C5H12 শিখলে, তোমার কাজ হবে বাড়িতে গিয়ে এর আরেকটা কার্বন বাড়িয়ে নিচ্ছি। সাপোজ তোমায় বাড়িতে গিয়ে আমি করতে বললাম C6 হাইড্রোজেন, জানো কটা হবে? যদি পিওর অ্যালকেন হয়,
কনসেপ্টটা কি 2n প্লাস 2 তোমার ধারণা আছে তো এর 2n প্লাস 2 করি কত হয় 2n প্লাস 2 করলে 14 তাহলে C6H14 এর কটা স্ট্রাকচারাল আইসোমার চেন আইসোমার বানানো যায় তুমি এটা বাড়িতে ট্রাই করবে এটা তোমার হোমওয়ার্ক এইভাবে করতে করতে তুমি দেখবে তোমার কনসেপ্ট গেইন হবে আস্তে আস্তে তা আমার ধারণা আমি এই পেজে যে কটা এক্সাম্পল দিয়েছিলাম তোমার এক্সাম্পল গুলো একদমই ক্লিয়ার না একদম তুমি পারবে আমি বাড়ির জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রেখেছি বিউটাইল অ্যালকোহল এর চেন আইসোমার তুমি বানিয়ে দেখাবে আমাকে এটা নেক্সট ডে তোমার হোমওয়ার্ক আমি চেক করব তাহলে এই পেজ নিয়ে কোনো ডাউট নেই একদম ক্লিয়ার না আমার কথা বোঝা যায় সব এবার আমি তোমার নেক্সট স্লাইডে যাই দেখো নেক্সট স্লাইডে আমরা কি করব আমি নেক্সট যে ক্যাটাগরি ছিল যেটার নাম ছিল পজিশন আইসোমার সে পজিশন নিয়ে আলোচনা করি পজিশন নামটা শুনে কিছু মনে হয় কি হতে পারে আমি এক্সাম্পলে রেখেছি তুমি ফার্স্ট দেখো আমি করেছি কি জেনারেল ফর্মুলা C3H7X রেখেছি X মিন্স X ক্যান বি হ্যালোজেন X ক্যান বি এনি ফাংশনাল গ্রুপ তো X টা যে কোনো কিছু হতে পারে এবার আইসোমার কেন পজিশন তার এক্সপ্লেনেশন দিই প্রথমে C3 দেখে তুমি তিনটে কার্বনকে পরপর জুড়ে দাও পরপর বসিয়ে যাও তিনটে কার্বনকে আমি তিনটে কার্বনকে পরপর বসিয়ে গেলাম তিনটে কার্বনকে বসিয়ে গেলাম এবারে ভাবো এই যে একটা এক্স আছে একটা এক্স আমি কোথায় দেব আমার কি কি পসিবিলিটিস আছে সেই পসিবিলিটিস দেখি এক হতে পারে এক্স কে আমি ফার্স্ট কার্বনে দিলাম হতে পারে এটা একটা পসিবিলিটি আরেকটা পসিবিলিটি হতে পারে আমি পরপর তিনটে কার্বন দিয়ে এক্স কে আমি মাঝখানে দিলাম এটা হতে পারে আচ্ছা আরেকটা পসিবিলিটি হতে পারে যদি এক্স কে আমি এখানে দিই কিন্তু তখন একটা প্রবলেম হবে সেম হবে তখন ফার্স্ট ওয়ান এন্ড লাস্ট ওয়ান সেম হবে তাই আমি বলবো যে এই জেনারেল ফর্মুলার আমি দুটো পসিবল আইসোমার্স বানাতে পারবো ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ হ্যালোজেন রাইট না হ্যালোজেন কোথায় বসছে তার উপর ডিপেন্ড করে আমি দুটো আইসোমার বানাতে পারি এবার আরেকটা কাজ আমি করিনি হাইড্রোজেন গুলো বসাইনি তুমি পারবে হাইড্রোজেন বসাতে চলো প্রথমটা হাইড্রোজেন বসাও কটা বসাবো হাইড্রোজেন বসাবো তিনটে পরেরটায় দুটো রাইট না তাহলে এর যদি নাম জিজ্ঞেস করি সাপোজ আমি বলে দিলাম এই হ্যালোজেনটা সাপোজ ক্লোরিন তাহলে নাম কি হওয়া উচিত এর নাম কি হওয়া উচিত পজিশনটা বলে দিই 1 ক্লোরোপ্রোপেন আর এখানে হাইড্রোজেন গুলো ফিল আপ করিনি তুমি বসিয়ে নিও হাইড্রোজেন এর নাম কি হবে 2 ক্লোরোপ্রোপেন তার মানে ভাবো এর আর এর নাম আলাদা সো আইসোমার আলাদা এরা আলাদা কম্পাউন্ডস এবার হ্যাঁ আলাদা কম্পাউন্ডস মানে মলিকুলার ফর্মুলা সেম বাট কম্পাউন্ড তো ডিফারেন্ট এবার তুমি যদি বলো স্যার ডিফারেন্ট কম্পাউন্ড বুঝবো কি করে নাম আলাদা কম্পাউন্ড আলাদা যদি নাম একই আসে কম্পাউন্ড সেম ঠিক আছে এবার ভাবো এই যে দুটো আইসোমার পেলাম কি বেসিসে আইসোমারটা হলো পজিশনের বেসিসে ওই জন্য তো নাম পজিশনাল আইসোমার এই জন্য নাম দিয়েছি কারণ পজিশন আলাদার জন্য আইসোমার ক্রিয়েট এরকম ভাবে তুমি এইবার এটাতে চলে আসো তুমি হয়তো ভাবছো স্যার পজিশন কি সবসময় ফাংশনাল গ্রুপ এলিমেন্টসদেরই আলাদা হবে নেসেসারি না তার জন্য আমি পরের এক্সাম্পলটা দিয়েছি ভালো করে ভাবো C4H10 এই ফর্মুলা কি ইন্ডিকেট করে এই ফর্মুলা কি ইন্ডিকেট করে বলতে আমি বলতে চাই এটা অ্যালকিন নাকি অ্যালকাইন অ্যালকেন মানে কি করে তুমি বুঝলে এটা অ্যালকেন আমি তোমায় একটু বলি যদি এটা অ্যালকেন হতো তাহলে ফর্মুলাতে 2n+2 এই হিসেবে হাইড্রোজেন থাকতো রাইট তা কি আছে না ডাবল আছে এর জেনারেল ফর্মুলা যেটা আমরা বুঝতে পারলাম CnH2n আছে এই ফর্মুলা অ্যালকিনের ফর্মুলা তো এটা একটা অ্যালকিন তার মানে এই সিস্টেমে কোথাও না কোথাও একটা ডাবল বন্ড আছে রাইট তুমি চারটা কার্বনকে পরপর জুড়ে যাও দেখি আগে চারটা কার্বনকে পরপর জুড়ে যাই তুমি জুড়লে আমি তারপর জুড়বো চারটা কার্বনকে পরপর জুড়লাম 1 2 3 4 এবারে ভাবো আমি ডাবল বন্ডকে বসাবো আমার ডাবল বন্ড বসানোর জায়গা কোথায় কোথায় আছে কোথায় কোথায় বসাতে পারি এক ডাবল বন্ড বসাতে পারি এখানে আর কোথায় বসাতে পারি আমি চারটা কার্বনকে পরপর জুড়ে ডাবল বন্ড বসাতে পারি এখানে ক্লিয়ার এবার ভাবো হাইড্রোজেন গুলো কিন্তু বসাইনি তুমি বসাতে পারো বলো প্রথমটায় কটা হাইড্রোজেন বসবে প্রথমটায় বসবে তিনটে দেন দুটো দেন একটা দেন দুটো রাইট উপরেটা তুমি বসিয়ে নিও এবার এর নাম যদি জানতে চাই এর নাম কি হবে বলতো 1 2 3 4 চলো নাম না 1 ইন কারণ ডাবল বন্ড স্টার্ট 1 থেকে এর নাম বিউট 1 ইন ভেরি গুড এর কি নাম বিউট 2 ইন কম্পাউন্ড আলাদা এবার এই যে কম্পাউন্ড আলাদা তো এর আইসোমার কিসের জন্য আইসোমারটা হলো বিকজ ডাবল বন্ডের পজিশনটা চেঞ্জ হলো তাহলে নেসেসারি না যে পজিশনাল আইসোমার অনলি ফাংশনাল গ্রুপ অ্যাটমস এর পজিশন চেঞ্জ হয়
পজিশন ক্যান ভ্যারি, ডাবল বন্ড, ট্রিপল বন্ড অ্যাজ ওয়েল। তাই এই দুটোকেও আমরা এই ক্যাটাগরিতে ফেলি। তাহলে পজিশনাল আইসোমার একদম ক্লিয়ার। ইভেন ট্রিপল বন্ডও হতে পারে। ধরো আমি এটাকেই ট্রিপল বন্ড করে দিলাম, এটাকে ট্রিপল বন্ড করে দিলাম। এবার ট্রিপল বন্ড করলে আমার হাইড্রোজেনের নাম্বার একটু চেঞ্জ হবে, যাই হোক এটাও কিন্তু পজিশনাল আইসোমার, কারণ কি ট্রিপল বন্ডের পজিশন চেঞ্জ হচ্ছে। তাহলে বুঝেছো পজিশনাল আইসোমার কারা কারা কারা। আমি তোমার জন্য এবার এখানে একটা হোমওয়ার্ক রেখেছি, সেটা লাস্টেরটা, যদিও এটা একটু ডিফিকাল্ট হতে পারে। আমি কি করেছি, এটা আমি ডিসকাস করে দিয়েছি, এটা ডিসকাস করে দিয়েছি। এটা কি জিনিস, আমি হেডিংটা করেছি বেনজিন ডেরিভেটিভস। হোয়াট ইজ ডেরিভেটিভস? ধরো তুমি চলো বেনজিনের ফর্মুলা লেখো। ফর্মুলা মিন্স স্ট্রাকচার অফ বেনজিন। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন? বেনজিনের স্ট্রাকচার কি? বেনজিনের স্ট্রাকচার আমি জানি, সবাই জানে এটা বেনজিনের স্ট্রাকচার। বেনজিনের স্ট্রাকচার এটা, রাইট? রাইট। বেনজিনের ফর্মুলা C6H6। তুমি লক্ষ্য করো, আমি যদি এই ফর্মুলার দিকে তাকাই, এখানে একটা গন্ডগোল, না গন্ডগোল না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এটা বেনজিনের স্ট্রাকচার। তুমি ফর্মুলার দিকে তাকাও, C7H7Cl, এটা অ্যাকচুয়ালি কি জানো? এটা অ্যাকচুয়ালি C6H5 C6H4 ছিল। বেনজিনে দুটো জায়গায় দুটো সাবস্টিটিউশন আছে। কিরকম? একটা জায়গায় মিথাইল আছে, আরেকটা জায়গায় ক্লোরিন আছে। তুমি যদি এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা দেখো, আচ্ছা ধরো এখানে ক্লোরিন নেই, ক্লোরিন মুছলাম, এই কম্পাউন্ডটার নাম কি? মিথাইল বেনজিন। মিথাইল বেনজিনের কমন নাম আছে, ইটস কল্ড টলুইন। টলুইন মনে থাকবে কি নাম? টলুইন। সো টলুইন ইজ ওয়ান অফ দ্য ডেরিভেটিভস অফ বেনজিন। বেনজিনের ডেরিভেটিভস হচ্ছে টলুইন। ডেরিভেটিভস এর বাংলা হচ্ছে বেনজিন থেকে যাদেরকে পাই তারা বেনজিনের ডেরিভেটিভস। তো আমি কি করেছি, টলুইনের মধ্যে একটা ক্লোরিন এখানে জুড়েছি। তুমি যদি এবার ফর্মুলা দেখো, দেখবে ফর্মুলা আছে কার্বন 7টা আছে, হাইড্রোজেনের 7টা আছে, ক্লোরিন একটা আছে। তার মানে এই জিনিসটা বেসিক্যালি এর মলিকুলার ফর্মুলা। এবার তুমি ভাবো, আমি এখানে যে ক্লোরিন লিখেছি, আমি কি তোমায় বলেছি ক্লোরিনটা টলুইনের ঠিক পাশে থাকবে? পসিবিলিটি যা যা আছে তাই আইসোমার। এবার তোমার এই ধারণা আছে যে এর ঠিক পাশের পজিশনটাকে আমরা অর্থ বলি, তার পাশেরটাকে আমরা মেটা বলি, তার পাশেরটাকে আমরা প্যারা বলি। তাহলে ভাবো ক্লোরিন এখানে CH3 রেসপেক্টে কোন পজিশনে আছে? অর্থ। তো এর নাম অর্থ ক্লোরোটলুইন, রাইট? এবার আমি চাইলে ক্লোরিনকে তো মেটাতেও বসাতে পারতাম। তাই তখন আইসোমারটা কি হতো? আইসোমারের ফর্মুলা লিখি, তখন আইসোমার হতো মিথাইল থাকছে এখানে, Cl থাকছে এখানে, নাম কি দেবো? মেটা ক্লোরোটলুইন। আচ্ছা আমি চাইলে এরকম বানাতেই পারতাম, আমি চাইলে এরকম বানাতেই পারতাম, CH3 রেসপেক্টে ওকে এখানে জুড়তে পারতাম, তখন নাম কি হতো? প্যারা ক্লোরোটলুইন। তার মানে টলুইনের, বা আমি এই যে জেনারেল ফর্মুলা দিয়েছি এর টোটাল কটা আইসোমার বানালাম? 3টে। এরা সবাই পজিশনাল আইসোমারের মধ্যেই পড়বে। তাহলে পজিশনাল আইসোমার বেনজিন রিংয়েও সম্ভব, চেনেও সম্ভব। পজিশন যার চেঞ্জ হবে সেই জন্য যে আইসোমার ক্রিয়েট হবে তারা সবাই পজিশনাল আইসোমার। মাথায় ঢুকছে? কঠিন না সোজা? ইজি, একদম ইজি। অর্গানিক কেমিস্ট্রি ছাত্ররা বলে খুব কঠিন। আমার ধারণা যদি কনসেপ্ট একবার ক্রিয়েট হয়, অর্গানিকের মতন সোজা নেই। তুমি আজকে ক্লাসের পর বুঝবে যে অর্গানিক কেমিস্ট্রি শুধু ইজি না, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। চলো নেক্সট চলে আসি। তাহলে এই পার্টটা আমি স্কিপ করে গেলাম। বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস চাই। এই PDF শেয়ার হবে, তুমি সঙ্গে সঙ্গে এগুলো দেখে দেখে নিজে নিজে একা একা ট্রাই করবে, দেখবে করতে পারো কিনা। যদি করতে পারো দেন ওকে ফাইন। নেক্সট চলে আসি ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে। এবার ফাংশনাল গ্রুপ নামটা শুনে তুমি বুঝতে পারছো যে কোনো না কোনো ভাবে তাহলে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম থাকবে। চলো এক্সাম্পলে আসি। প্রথম ফর্মুলা দেখে দেখো, প্রথম ফর্মুলা C2H6O। আচ্ছা গেস করো, গেস এই ফর্মুলা কি ইন্ডিকেট করে? এই কম্পাউন্ডটা কি ধরনের কম্পাউন্ড? সেটাও আস্তে আস্তে শেখাবো। না, যদি কার্বক্সিলিক অ্যাসিড হতো, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এরকম গ্রুপ থাকবে তো, দুটো অক্সিজেন থাকতে হতো। আমার এই ফর্মুলায় অক্সিজেন আছে একটা। একটা অক্সিজেন কোন কোন ফাংশনাল গ্রুপে প্রেজেন্ট এইভাবে ভাবতে হবে, রাইট? একটা ফাংশনাল গ্রুপে অক্সিজেন আছে অ্যালকোহল, ইট মে বি অ্যালকোহল, ইট মে বি ইথার, ইট মে বি ইথার। আমি অ্যালডিহাইড বললাম না, কি কারণে জানো? অ্যালডিহাইড যদি হতো তাহলে ফর্মুলাটা এরকম হয়তো, সি ডাবল বন্ডেড হাইড্রোজেন, সেখানে হাইড্রোজেনের নাম্বারটা আরো কমতো। সেটা তোমাকে আমি শেখাবো। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলে একটা কনসেপ্ট আছে, ওইটা দিয়ে আমরা ডাবল বন্ড আছে কি নেই, রিং আছে কি নেই, এগুলো সব আইডেন্টিফাই করি। যাই হোক, ওটা আমি পরে আসি। প্রথমে এটা দেখে আমি তো বুঝে গেছি, তুমি আস্তে আস্তে বুঝবে যে ইট মে বি দ্য ফর্মুলা অফ অ্যালকোহল অর ইট মে বি দ্য ফর্মুলা অফ ইথার্স। ইথার্স। এবার ভাবো যদি এটা অ্যালকোহল হয়
তাহলে অ্যালকোহল মানে এরকম হতে পারে ফর্মুলা CH3 CH2OH, এটা ইথানলের ফর্মুলা। জানো এটা ইথানল আর ইথাইল অ্যালকোহল, তুমি মলিকুলার ফর্মুলা মেলাও, দেখো মিলে গেছে। মিলে গেছে, কার্বন দুটো আছে, হাইড্রোজেন 6টা আছে, অক্সিজেন একটা আছে। এবার আমি এই সেম ফর্মুলা রেখে আরেকটা কম্পাউন্ড বানাতে পারি, অক্সিজেন থাকছে আর দুপাশে দুটো মিথাইল থাকছে। জানো এটা কি টাইপের কম্পাউন্ড? এটা ইথার। এবার এটা ফাংশনাল গ্রুপ ইথার, এটা ফাংশনাল গ্রুপ অ্যালকোহল, তাহলে কম্পাউন্ড তো ডেফিনেটলি আলাদা, কিন্তু ফর্মুলা সেম, সো দে আর আইসোমার্স। আর এদেরকে আমরা এই কারণে বলবো ফাংশনাল গ্রুপ আইসোমার, কারণ ও তো ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট, তার জন্য আইসোমার ক্রিয়েট হচ্ছে। বুঝলাম না? ইজি। সেম ভাবে তুমি পরেরটায় চলে আসো, C3H6O, এটা তুমি যেটা বলেছিলে সেটা। তুমি এই ফর্মুলা আর এই ফর্মুলার মধ্যে যদি ডিফারেন্স দেখো, দেখো কার্বন দুটো আছে, হাইড্রোজেন কটা? 6টা। 2n+2 তে হাইড্রোজেন আছে, এখানে কার্বন 3টে, হাইড্রোজেন কটা? দুটো, ডাবল। CnH2n আছে, তার মানে এখানে একটা ডাবল বন্ড প্রেজেন্ট। যে ডাবল বন্ড প্রেজেন্ট, এবার ভাবো কোন ফাংশনাল গ্রুপে ডাবল বন্ড প্রেজেন্ট? কার্বক্সি না, কার্বনিল। কার্বনিল, কার্বনিল মিন্স কার্বক্সিলিক অ্যাসিড। জানো কেন বললাম না? একটু আগে বলেছিলাম কার্বক্সিলিক অ্যাসিড হলে দুটো ও থাকতে হতো, কার্বক্সিলিক অ্যাসিড, রাইট না? তার মানে এর ফাংশনাল গ্রুপ হতে পারে কার্বনিল। কার্বনিল তো এরকম সি ডাবল বন্ডেড ও। এবার এখানে হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড, আর যদি হাইড্রোজেন না থেকে দুটো অ্যালকাইল থাকে তাহলে ওরা কিটোন। কার্বনিল দু রকমের হয়, রিপিট বলতো, কার্বনিল কয় রকমের হয়? দু রকম। কি কি? একটা অ্যালডিহাইড, একটা কিটোন। এবার আমি দেখাই এই ফর্মুলার কি কি বানাতে পারি। 3টে কার্বন পরপর বসাই, 3টে কার্বন। একটা হতে পারে আমি কার্বনিলের গ্রুপটাকে, ফাংশনাল গ্রুপকে টার্মিনালে বসালাম, টার্মিনালে বসালে ও হয়ে গেল অ্যালডিহাইড। আর এটা যদি টার্মিনালে না বসাই, CH3 C ডাবল বন্ডেড O CH3, তাহলে এটা কি হবে? এটা হবে কিটোন। এবার এদের দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম সেম, কিন্তু ফাংশনাল গ্রুপ এখানে অ্যালডিহাইড, ফাংশনাল গ্রুপ এখানে কিটোন, তাই এরাও ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের মধ্যে পড়ে। কঠিন না সোজা? তাহলে তোমার একটা জিনিস আইডিয়া করতে হচ্ছে, ফর্মুলা দেখে এটা টাইপটা কি। এটা কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। ফর্মুলা দেখে আইডেন্টিফাই করো যে ওটা অ্যালডিহাইড না কিটোন নাকি। এখান থেকে যে কোশ্চেন আসতে পারে, আমি তো এর ওয়ার্কশিট দেবো, এর ওয়ার্কশিটের মধ্যে দেখবে যা আজকে ক্লাসে পড়িয়েছি সেম প্রবলেম ওয়ার্কশিটে থাকবে। তুমি দেখবে ওয়ার্কশিটে এরকম প্রবলেম থাকবে, এরকম একটা কোশ্চেন দিলাম, ফর্মুলা দিলাম, বললাম যে এটা কোন আইসোমার ক্রিয়েট করবে, তোমায় দেখে বুঝতে হবে ও এটা এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এটা পজিশনাল আইসোমারিজম, দেখে দেখে বুঝতে হবে। পরেরটায় চলে আসি। পরেরটার মলিকুলার ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে তাকাও। অক্সিজেন কটা দিয়েছি? দুটো। দুটো অক্সিজেন কোন কোন ফাংশনাল গ্রুপে থাকতে পারে, প্রথম ওটা আইডেন্টিফাই করি। দুটো অক্সিজেন কোন কোন ফাংশনাল গ্রুপে থাকতে পারে? গেস করো, তুমি পারবে। কার্বক্সিলিক অ্যাসিড, রাইট। এবার কার্বক্সিলিক অ্যাসিড, তো প্রথম স্ট্রাকচার চলো কার্বক্সিলিক অ্যাসিড বানাই। 3টে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, চলো বানাই 3টে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। তুমিও বানাও আমার সাথে সাথে। CH3 CH2 COOH, এর নাম প্রোপানোইক অ্যাসিড, রাইট? মলিকুলার ফর্মুলা কি মিলেছে কিনা দেখে নাও একবার। মিলেছে না? এবারে আর কি হতে পারে জানো? আরেকটা ফাংশনাল গ্রুপ আছে যেখানে দুটো C ডবল ও প্রেজেন্ট, দুটো ও প্রেজেন্ট। দেখাই, তুমি এই গ্রুপটাকে চিনতে পারো? COOR, চিনতে পারো? COOR কোন ফাংশনাল গ্রুপ? ইটস কল্ড A স্টার। এটাকে বলে A স্টার। রিপিট করছি নামটা, মনে রাখবে কি নাম? A স্টার। A স্টারের ফাংশনাল গ্রুপে অক্সিজেন দুটো থাকে, কার্বক্সিলিক অ্যাসিডেও দুটো থাকবে। এবার আমি আমার মানে টেন্ডেন্সি কি থাকবে, এখানকার যে আর, এই আরটাকে দেখো কি করে ক্রিয়েট করি। মলিকুলার ফর্মুলা সেম রাখবো, অথচ আইসোমার আলাদা বানাবো। CH3 COO CH3। ভালো করে ভাবো, দেখো ফর্মুলা দুটো সেম না আলাদা? মলিকুলার ফর্মুলা সেম সেম, কিন্তু এর নাম আলাদা। এর নাম মিথাইল অ্যাসিটেট, এটা একটা এস্টার, আর এর নাম ছিল প্রোপানোইক অ্যাসিড। তাহলে প্রোপানোইক অ্যাসিড আর মিথাইল অ্যাসিটেট মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু এরা আলাদা আলাদা আইসোমার। কিসের জন্য আইসোমার হলো? ডিফারেন্স ইন ফাংশনাল গ্রুপ, তাই এরাও ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে পড়বে। কঠিন না সোজা? যেমন এই প্রশ্নটা যদি ছাত্রদের দিয়ে বলি, এ কোন ফাংশনাল গ্রুপ আইসোমার ক্রিয়েট করবে, তো বলতে হবে এ অ্যাসিড আর এস্টার, এই দুটো আলাদা আলাদা আইসোমার ক্রিয়েট করবে। তো এটা পারতে গেলে তোমার কি জানা দরকার? এটাকে দেখে জানা দরকার যে ও কোন ধরনের ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে পড়তে পারে। বোঝা গেল? তাহলে এই পিডিএফ ছেড়ে দিই? ছেড়ে দিই। তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি করবে, নাহলে আমি নেক্সট স্লাইডে যাই। আমার ধারণা প্রশ্ন নেই,
কারণ আমার যা প্রশ্ন মনে হয় ছাত্র হওয়া উচিত সেটা আমি অলরেডি বলেই দিয়েছি। এবার আমি এই 4 and 5 এটা তোমার জন্য হোমওয়ার্ক রাখবো। 4 and 5 হোমওয়ার্ক। তুমি বাড়ি থেকে কি করবে আমি তোমাকে হিন্টস দিই। তুমি দেখবে যে কিভাবে প্রবলেমকে আইডেন্টিফাই করতে হয়। যেমন আমি যদি প্রবলেমটা দেখি যে এই ফর্মুলা, তো এর কি কি আইসোমার হওয়া যায় ফাংশনাল গ্রুপ, আমার বুঝতে হবে NO2 এই ফর্মুলার কি কি ফাংশনাল গ্রুপ হতে পারে। একটা তো ডিরেক্ট দেখে বুঝতে পারছো নাইট্রো, নাইট্রো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে জানো সেটা কি? সেটা হচ্ছে ONO। ONO নাইট্রিটো বলে গ্রুপটাকে, নাইট্রিটো। তো অলরেডি আমি ভাবছিলাম হোমওয়ার্ক দেবো, বলেই দিলাম দাও এটা নাইট্রো। তো একটা অ্যান্সার হবে নাইট্রোমিথেন, আর একটা হবে নাইট্রিটো মিথেন। বুঝেছো? নাইট্রিটো ও দিলেও হয়, নাইট্রিটো বললেও হয়। ওকে, পরেরটা চলে আসি। পরেরটা একটু টাফ, পরেরটা একটু টাফ। পরেরটা গেস করতে পারো এটা কোন ফাংশনাল গ্রুপ হতে পারে? এটা একটু ডিফিকাল্ট, এটা আমি বলে দিচ্ছি তোমাকে। এটা হতে পারে, তুমি অক্সিন নাম শুনেছো? অক্সিন নাম শুনেছো? অ্যামাইড নাম শুনেছো? অ্যামাইড, অ্যামাইড শুনেছো আমি জানি, অবভিয়াসলি অ্যামাইড বানাই একদম CH3 C ডাবল বন্ডেড O NH2। চলো এই কম্পাউন্ডটার নাম বলো দেখি, এই কম্পাউন্ডের নাম বলো। এটা মিথান নয়, কার্বন দুটো আছে, নাম হবে ইথানামাইড। ইথানামাইড, বা যদি এর কমন নেম বলি, এর নাম কমন নেম গেস 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 অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে, তাই ওর নাম অ্যাসিটামাইড। এবারে ভাবো আমি এখানে ফাংশনাল গ্রুপ, এইটা হচ্ছে এর ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল। এবার আমি ফর্মুলা সেম রেখে দেখো আরেকটা কম্পাউন্ড বানাই, CH3 CH ডাবল বন্ড N তার সাথে OH। তুমি দুটো ফর্মুলা ভালো করে স্টাডি করো, ফর্মুলা সেম আছে কিনা। হাইড্রোজেন কাউন্ট করো, কার্বন কাউন্ট করো, নাইট্রোজেন অক্সিজেন কাউন্ট করো, সেম না? সেম, কিন্তু কম্পাউন্ড আলাদা, ফাংশনাল গ্রুপই তো আলাদা। এখানকার ফাংশনাল গ্রুপ ছিল অ্যামাইড, আর এখানকার ফাংশনাল গ্রুপ এই যে পার্টটা দেখছো। এইরকম যদি গ্রুপ পাও, মানে এরকম বলতে আমি আরো এলাবোরেটলি বলি, C ডাবল বন্ড N তার সাথে OH, C এর সাথে যে ইচ্ছে থাক, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কম্পাউন্ড। যেদিন জিওমেট্রিক্যাল আইসোমার পড়াবো সেদিন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এই কম্পাউন্ডটাকে বলে অক্সিন। অক্সিন কি বলে এটাকে? অক্সিন। তো এই অক্সিন আর অ্যামাইড এরাও ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে পড়বে। তার মানে তোমার অচেনার মধ্যে আমি অক্সিন আর অ্যামাইড বললাম, নাইট্রো নাইট্রিটো বললাম, আর বাকি যেগুলো বললাম একটা অ্যালডিহাইড কিটোন, ইথার অ্যালকোহল, এরা সবই কিন্তু পেয়ার। এই পেয়ারে ফাংশনাল গ্রুপ আইসোমার ক্রিয়েট হয়। বল কঠিন না সোজা? ঠিকঠাক? এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কারা কারা কি আইসোমার ক্রিয়েট করছে। আমি এই পেজে সরিয়ে দিলাম, নেক্সট পেজ আসি, তুমি খাতায় একটু নোট করবে। নেক্সট চলে আসি মেটামারিজম। মেটামারিজম কি? মেটামারিজম অত কঠিন নয়, এর পরের সেকশনে যাব, ওই দুটো একটু কঠিন, এগুলো সব ইজি ছিল। মেটামারিজমে আসি। আমি মেটামারিজমের একটা ডেফিনেশন লিখেছি, হোয়াট আর কল্ড মেটামারিজম। তুমি একবার লাইনটা পড়ে শোনাই, তারপর আমি অ্যানালাইসিস করছি যে কি বলতে চাইছি আমি। বলছি, this type of isomerism is due to unequal distribution of substituents on either side of the functional group। এবার লাইনটা পড়ে তো কিছুই বোঝনি, আমি এবার এক্সপ্লেইন করি। ধরো তোমায় আমি বললাম যে ও আছে মাঝখানে, তার এইদিকে CH3 CH3 CH2 CH3 দিলাম, এইদিকেও CH2 CH3 দিলাম। এর মলিকুলার ফর্মুলা কি? এর মলিকুলার ফর্মুলা, কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে কটা? গোনো গোনো গোনো। কার্বন 4টা আছে, হাইড্রোজেন আছে 10, হাইড্রোজেন 10, আর অক্সিজেন আছে 1টা। তো এই ফর্মুলার একটা আইসোমার বানালাম ইথার। এবার আমি এরকম করতেই পারি, অক্সিজেনটাকে মাঝখানে রেখেছি, একদিকে শুধু CH3 রেখেছি, আর আরেক দিকে CH2 CH2 CH3 করেছি। তুমি দেখো এই কম্পাউন্ড দুটো সেম না। আমি এখানে যেটা বলেছি যে একই ফাংশনাল গ্রুপের যদি দুদিকে আলাদা আলাদা চেন থাকে, এখানে দুদিকে 2 কার্বনের চেন দিয়েছিলাম, ইথাইল দিয়েছিলাম, এর নাম ডাই ইথাইল ইথার। ডাইথাইল ইথার এর নাম কি? এর একদিকে রেখেছি মিথাইল, একদিকে রেখেছি প্রোপাইল, সো এর নাম হবে মিথাইল প্রোপাইল ইথার। এর আইপিসি অন্যভাবেও করা যায়, এটাকে আমরা 1 মিথক্সি প্রোপেনও বলতে পারি,
এটাকে আমরা ইথক্সি ইথেনও বলতে পারি। যদি আইপিসি ডাউট থাকে আমি আইপিসি আলাদা ক্লাস নেব, ক্লাস নিয়ে ক্লিয়ার করবো। কারণ একই ক্লাসে যদি আইপিসি পড়াই আইসোমার পড়াই তাহলে হবে না। তো তুমি এটুকু বোঝো এরা দুজন সেম কম্পাউন্ড আলাদা কম্পাউন্ড, আলাদা চেন আলাদা, এই জন্য এদেরকে বলবো দে আর মেটামার্স। এরা নিজেরা নিজেদের মধ্যে মেটামার, আর এই রিলেশনশিপটাকে বলে মেটামারিজম। তাহলে মেটামারিজম বুঝলাম। তাহলে মেটামারিজম কি? ফাংশনাল গ্রুপ সেম রেখে তুমি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন করো চেনের, তাহলে যে আইসোমার ক্রিয়েট হবে দে আর মেটামার। আমি চাইলে এটাকে আরো চেঞ্জ করতে পারতাম। কিরকম? মনে করো আমি এইদিকে CH3O রাখছি, আর এই দিকের চেনটাকে দেখো কিভাবে মডিফাই করছি, এইভাবে মডিফাই করছি। কিন্তু কি সেম না আলাদা? আলাদা। এখানকার লংগেস্ট চেইন 3টে কার্বন, আমি এখানে একটু ব্রাঞ্চে ফেলেছি। এর যদি আইপিএসি করতাম এর নাম বলতাম 1 মিথক্সি প্রোপেন, আর এর নাম বলবো 1 2 3। 2 নম্বরে আছে মিথক্সি, এর কি নাম বলবো? 2 মিথক্সি প্রোপেন। সো কম্পাউন্ড আলাদা, এরা প্রত্যেকে মেটামার। বুঝেছো? সেম ভাবে এখানে নেক্সট যে এক্সাম্পল, এই এক্সাম্পল তোমার বাড়ির কাজ, তুমি এই এক্সাম্পলের এগেইনস্টে এটা কেন মেটামার সেটা আমাকে নেক্সট দিন বোঝাবে। আমি কি করেছি এখানে ডাই ইথাইল অ্যামিন, আগে স্ট্রাকচার বানাবে, ডাই ইথাইল অ্যামিন বাড়িতে করবে, তার সাথে করেছে মিথাইল প্রোপাইল অ্যামিন, অনেকটা সেম সেম, শুধু এখানে ফাংশনাল গ্রুপ যেমন ও রেখেছি ওখানে ও এর জায়গায় NH রেখেছি অ্যামিন, বাকি কাজ সেম। তো এটা আমি আশা করি তুমি পারবে, এটা আমি তোমার জন্য ছেড়ে দিলাম। বুঝতে পারলাম? তাহলে মেটামারও ছেড়ে দিলাম। নেক্সট ঢুকবো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট দুটো জায়গা, খুব খুব ইম্পর্টেন্ট। নামটা পড়ো, এর কি নাম? রিং চেন আইসোমারিজম। তো রিং চেন আইসোমারিজম কি একবার দেখেন। রিং চেন আইসোমারিজম নামটা শুনে কিছু মনে হচ্ছে? রিং চেন আইসোমারিজম কি? রিং থাকবে তার সাথে চেন থাকবে। চলো এক্সাম্পলে আসি। প্রথম ফর্মুলা C4H6, তুমি ভালো করে ভাবো, এই জায়গাটা একটু টাইম নিয়ে বলবো আমি। আচ্ছা, এর আগে পর্যন্ত যা যা বললাম তোমার কি ডাউট আছে না মোটামুটি ক্লিয়ার? পুরো বুঝতে পেরেছো? ছাত্রদের উচিত কি যদি কোথাও তোমার ডাউট থাকে তুমি আমায় জিজ্ঞেস করবে, আমি বুঝতে পারছি তুমি বুঝতে পারছো, স্টিল যদি তোমার ডাউট থাকে বলবে আমার, তাহলে আমি আরো ক্লিয়ার করবো। দেখো C6H6 যদি এটা পিওর অ্যালকেন হতো, ভালো করে বুঝবেন, যদি এটা পিওর অ্যালকেন হতো তাহলে কার্বন 4টের সাথে হাইড্রোজেন থাকা উচিত কটা? 2n+2, 2n+2, 2n+2 করলে 10টা থাকা উচিত ছিল, তাহলে পিওর অ্যালকেন হতো। আমার হাইড্রোজেন কটা আছে? কটা কম? এবার ভাবো, 4টে হাইড্রোজেন কম, এর অর্থ আমি 4কে 2 দিয়ে ডিভাইড করি, কত আসে? 2। তো এর মানে সিস্টেমের মধ্যে দুটো আনস্যাচুরেশন থাকতে পারে। আনস্যাচুরেশন মানে একটা পাই বন্ড মানে একটা আনস্যাচুরেশন, দুটো পাই বন্ড মানে দুটো আনস্যাচুরেশন। বুঝতে পেরেছো কি থাকতে পারে? আমি গেস করছি যে এই ফর্মুলা দিয়ে আমি কি কি বানাতে পারি সেটা আমি দেখাবো তোমাকে, কি কি বানাতে পারি। আমি ওই জন্য দেখে নিলাম যে অ্যালকেন হলে হওয়া উচিত ছিল 10টা হাইড্রোজেন, আমার হাইড্রোজেন আছে 6টা, কটা কম? 4টে কম, 2 দিয়ে ডিভাইড করেছি। কারণ কি, কেন 2 দিয়ে ডিভাইড করেছি জানো? ধরো আমি তোমাকে আরো স্পেসিফিক বলি, CH3 এটা কার ফর্মুলা? ইথেন। ইথেন দুটো কার্বন আছে, সো ইথেন। তারপরে আমি যদি লিখি CH2, তুমি লক্ষ্য করো একটা পাই বন্ড দিয়েছি, তো একটা পাই বন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এর ফর্মুলা ছিল C2H6, এর ফর্মুলা হলো C2H4। তার মানে ভাবো একটা পাই বন্ড দেওয়ার জন্য দেখেছো হাইড্রোজেন কটা কমে গেছে? দুটো। আমি ওই জন্য বলেছি স্যাচুরেশন নাম্বার বের করা যায় এভাবে, যতগুলো হাইড্রোজেন কমবে তার হাফ বের করো, তো সেই নাম্বারে আনস্যাচুরেশন সিস্টেমে প্রেজেন্ট। এবার মনে করো আমি যদি অ্যাসিটিলিনের ফর্মুলা লিখি, আরো ইন্টারেস্টিং। তুমি লক্ষ্য করো অ্যাসিটিলিনের ফর্মুলা এটা, হাইড্রোজেন এখান থেকে এখানে এসো, হাইড্রোজেন কটা কমেছে? 4টে। 4টে হাইড্রোজেন কমেছে, দুটো বন্ড বেড়ে গেছে, দুটো পাই বন্ড বেড়ে গেছে। মাথায় ঢুকছে? তাহলে আমি কি করে বুঝলাম আনস্যাচুরেশন নাম্বার 2? আমি আনস্যাচুরেশন নাম্বার 2 দেখেছি, এদের দুজনের ডিফারেন্স ডিভাইডেড বাই 2, এটা ওর আনস্যাচুরেশন নাম্বার। এই জন্য আমার ডিফারেন্স ছিল হাইড্রোজেন 4টে, 2 দিয়ে ডিভাইড করেছি, কত হয়েছে? 2। 2 হচ্ছে ওর আনস্যাচুরেশন নাম্বার। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, সেটা তুমি বুঝলে কিনা আমি জানি না, তুমি আমায় বলবে যে হ্যাঁ স্যার বুঝেছি। আমি একটা জিনিস বুঝলাম, আমি এই যে ফর্মুলাটা লিখেছি না, এই ফর্মুলাতে আনস্যাচুরেশন নাম্বার 2। এবার আনস্যাচুরেশন নাম্বার 2 কিভাবে হতে পারে? দুটো ডাবল বন্ড আলাদা আলাদা জায়গায় হতে পারে। কিরকম? তুমি প্রথমে 4টা কার্বন দিয়ে একটা লংগেস্ট চেইন বানাও, 4টে কার্বন দিয়ে একটা লংগেস্ট চেইন বানাও। লংগেস্ট চেইন মানে বুঝেছো কি বলছি? 4টা কার্বনের লংগেস্ট চেইন বানাই, বানালাম।
এবার এখানে ডাবল বন্ড কটা আছে? দুটো। দুটো কি করে বুঝেছো? কারণ হাইড্রোজেন দেখে দেখে বুঝেছি ডাবল বন্ড দুটো। তা আমার ইচ্ছে হলো আমি একটা ডাবল বন্ড এখানে, একটা ডাবল বন্ড এখানে বসালাম, এটা একটা আইসোমার। এবার হাইড্রোজেন গুলো যদি ফিল আপ করি CH2 CH CH CH2, তুমি ফর্মুলা মেলাও, দেখো ফর্মুলা এটা আসছে কিনা, রাইট? তার মানে এটা একটা আইসোমার। আর কি করতে পারি? আমি করতে পারি এরকম, কার্বন 4টে রাখলাম, ডাবল বন্ড এখানে দিলাম। এই ধরনের কম্পাউন্ডও এক্সিস্ট করে, সেটা আমি তোমাদের পরে জিওমেট্রিক্যালে পড়াবো। এগুলোকে আমরা বলি অ্যালিন, কিউমিলিন, ওই গ্রুপের কম্পাউন্ড এরা। তো এরও যদি হাইড্রোজেন কাউন্ট করো CH2, এখানে CH, এখানে CH3, মোর ফর্মুলা মেলাও, মিলেছে না? এটাও হতে পারে, এটাও হতে পারে। তুমি বুঝলে টেকনিক গুলো কি? এরকম ভাবে হতে পারে। আর কি কোনো পসিবিলিটিস আছে হাইড্রোজেন পাই বন্ডকে এদিক ওদিক করে দেয়া? ব্রাঞ্চে আমি আসবো, ব্রাঞ্চে এখনো যাইনি, ব্রাঞ্চে আমি যাবো। লং চেনের কথা বলছি, লং চেন আর কিছু পসিবিলিটিস আছে? আর মাথায় আসছে না? এটা তোমার বাড়ির হোমওয়ার্ক, এর কটা আইসোমার হবে তুমি বানিয়ে এসে পরদিন আমায় বলবে, আমি নাম্বার সেদিন মিলিয়ে দেবো। আমি আজকে শুধু তোমায় হিন্টস দিই যে কিভাবে করতে হয়। আরেকটা কি, নেসেসারি না যে দুটো ডাবল বন্ড থাকা মানে পাই বন্ড থাকা মানে আলাদা আলাদা জায়গায় থাকবে, একটা ট্রিপল বন্ডও তো হতে পারে। তুমি লক্ষ্য করো, আমি যদি এরকম করতাম, 4টে কার্বন দিয়ে এখানে একটা ট্রিপল বন্ড দিতাম, তারপরে হাইড্রোজেন জুড়তাম, হতো না ফর্মুলা এটা? তার মানে এটাও তো পসিবল। দুটো আনস্যাচুরেশন থাকা মানে এক জায়গায় ট্রিপল বন্ড আছে, সেটাও হতে পারে। আবার কি হতে পারে, ট্রিপল বন্ড এখানে মাঝখানে দিয়েছি, ট্রিপল বন্ড তো টার্মিনালও থাকতে পারে। তাহলে আরেকটা পসিবিলিটি কি হতে পারে ভাবো? আরেকটা পসিবিলিটি হতে পারে, আমি কার্বন 4টে দিলাম, ট্রিপল বন্ড এখানে দিলাম, হতে পারে না? হতে পারে। তার মানে ভাবো, এর লং চেনে কটা আইসোমার পেয়ে গেলাম? 4টে। বুঝেছো এটা কেন ডিফিকাল্ট? এই কারণে ডিফিকাল্ট, নাম্বার অনেক বাড়ে। 4টা অলরেডি পেয়ে গেছি, যে ওর 4টা লং চেনেই থাকতে পারে, ব্রাঞ্চ হলে আরো বাড়তে পারে। আমি আরেকটা থিম দেখাই, আরেকটা থিম কি লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট জায়গা, লক্ষ্য করো। আমি ধরো CH3 CH2 CH3 লিখলাম, কি নাম গো? প্রোপেন, অ্যালকেন, এর নাম প্রোপেন। এবার আমি করছি কি, সাইক্লিক কম্পাউন্ড বানাচ্ছি একটা, CH2 CH2 CH2, চলো এর কি নাম? সাইক্লোপ্রোপেন, রাইট না? তুমি লক্ষ্য করো, এর ফর্মুলা C3H8, রাইট? এর ফর্মুলা কি? এর ফর্মুলা C3H6। ভাবো, এখান থেকে এখানে আসো, হাইড্রোজেন কটা কমেছে? দুটো, দুটোকে 2 দিয়ে ডিভাইড করি, 1। তার মানে এই কম্পাউন্ডের আনস্যাচুরেশন নাম্বার 1। আনস্যাচুরেশন নাম্বার 1 আমি একটু আগে বললাম ইন্ডিকেট করে দেয়ার ইজ 1 পাই বন্ড। শুধু পাই বন্ড না, একটা আনস্যাচুরেশন নাম্বার মিন্স 1 রিং। একটা রিং হলেও ওর আনস্যাচুরেশন নাম্বার 1 হবে, কারণ এখানে যা ছিল ফর্মুলা তা থেকে যখন রিং বানিয়েছি, তুমি দেখে নাও হাইড্রোজেন দুটো কমেছে, কিন্তু সিস্টেমে কি আছে কোনো পাই বন্ড? না। তাহলে দুটো কমলো কেন? কারণ ও রিং তৈরি হয়েছে। তাহলে সামারি, unsaturation number doesn't mean it's only identify the pi bonds, it also identify a single ring. মাথায় ঢুকেছে? তাহলে unsaturation number কি কি ইন্ডিকেট করে? পাই বন্ড ইন্ডিকেট করে এন্ড সিঙ্গেল রিং ইন্ডিকেট করে। এবার ভাবো, খুব ইন্টারেস্টিং, আমি এবার আবার আগের ফর্মুলায় আসি। আমি এই কম্পাউন্ডটাতে আনস্যাচুরেশন নাম্বার 2 পেয়েছিলাম। আমি একটু আগে বললাম 2 মানে দুটো পাই বন্ড আলাদা আলাদা জায়গায়। আবার এটাও মিন করে একটা ট্রিপল বন্ড মিন করে, মানে দুটো পাই বন্ড আলাদা আলাদা জায়গায় না থেকে একই জায়গায় পাই বন্ড, অর্থাৎ একটা ট্রিপল বন্ড আইডেন্টিফাই করে। এবারে ভাবো, দুটোর মধ্যে একটা তো রিং কেও বোঝাতে পারে। তাহলে আমি যদি এর ফর্মুলা থেকে একটা রিং অলরেডি বানাই, CH2 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 বানালাম একটা রিং, দেখবো ফর্মুলা মেলে কিনা। না মিললে কিছু করার নেই। একটা রিং বানানোর পর আর কটা কার্বন পড়ে থাকে গো? আর একটাই পড়ে থাকে। কিন্তু আর একটা যদি বাইরে আমি দিই, তাহলে ফর্মুলা মিলবে না। এর আনস্যাচুরেশন নাম্বার দিয়ে মিলবে ফর্মুলা? না, ফর্মুলা মিলবে না। তাহলে পসিবল না। আরো যদি বড় হতো না, C5 ধরো, তাহলে অনেক পসিবিলিটি থাকতো। রিং দাও, পাই বন্ড দাও, দুটোই রিং দাও, এরকম করে অনেক পসিবিলিটিস থাকতো। এবার তুমি বাড়ি দিকে কি করবে শোনো, খুব ঠান্ডা মাথায় এই ফর্মুলার কতগুলো এরকম আইসোমার পসিবল, এটা তোমার বাড়ির কাছে পারবে করে আসতে। নেক্সট দিন আমাকে দেখাবে, তোমার মাথায় যত বুদ্ধি আসে, আমি যে টেকনিক শেখালাম পরপর, সেগুলো দিয়ে 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 তুমি ট্রাই করবে এর কটা আইসোমার। এটাকে আমি নাম দিয়েছি রিং চেন আইসোমারিজম। আর রিংও থাকতে পারে, চেনও থাকতে পারে, ওই জন্য। নেক্সট চলে আসি। না, মানে প্রথমে তুমি লং চেন দিয়ে বানিয়ে যাও,
রিং চেন মিলে যদি একসাথে হয় সেটাও বানাতে পারো, রিং এর সাথে চেন, সেটাও পসিবল। ওকে, একটা পসিবিলিটিস হতে পারে, সেটা একবার ট্রাই করে তো দেখে হয় কিনা। তুমিও ট্রাই করো দেখে হয় কিনা। আমি যদি এমন বানাই, সাপোজ এরকম দিয়ে এরকম দিলাম, বাইরে একটা মিথাইল দিলাম, মানে আনস্যাচুরেশন আমরা 2 রাখলাম, একটা পাই বন্ড দিলাম, একটা রিং দিলাম, ঠিক তো? ফর্মুলা কি হয় কাউন্ট করো। এখানে হাইড্রোজেন কটা আছে? CH। এটা কটা থাকবে? দুটো, মানে 1 2 3 4, ঠিক আছে। হাইড্রোজেন দেখো তো কাউন্ট করো কটা হচ্ছে? 6 হয়েছে। কার্বন কাউন্ট করো কটা হচ্ছে? ঠিক না? দেখেছো এটার ফর্মুলা মেলে। এটা একটা পসিবিলিটি, এটা একটা আইসোমার, বুঝেছো? এবার আরো সমস্যা আছে, এই মিথাইল এখানে না থেকে এখানে থাকতে পারে, পজিশন আলাদা। ওই জন্য বলেছি এর প্রচুর প্রচুর আইসোমার, এই সবগুলো আইসোমার একবার বসে বসে বানাবে মানে। এটা তোমার হোমওয়ার্ক। তাহলে টোটাল কটা আইসোমার আসে তুমি আমাকে নেক্সট দিন জানাবে। তো প্রথম 5টা আমি আলোচনা করে দিলাম, এবার আমি সবচেয়ে কঠিন জায়গায় ঢুকবো। এটাই সবচেয়ে কঠিন জায়গা এখানকার। এর নাম হচ্ছে, হেডিংটা করো এরকম, টটোমারিজম। টটোমারিজম, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, স্পেলিংটা লেখো TAU, টটোমারিজম। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, ধরে নিতে পারো, আসবেই টটোমারিজম। আমি টটোমারিজমের এখানে, আমার ধারণা পেজটা একটু উপরে উঠে গেছে, হ্যাঁ একটু নামাতে হবে, বাস এখানে টটোমারিজম। আমি একটা টটোমারিজমের বেসিক আইডিয়া দিই তোমাকে, তারপরে আমি আসছি পরপর পিডিএফ ওয়াইজ। আমাকে অ্যালডিহাইডের একটা, আমি বলে দিই, অ্যাসিটালডিহাইডের ফর্মুলা লিখে রাখো। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, আমরা এদের কমন নেম একটু মনে রাখবো, কমন নেম মনে রাখলে হবে না। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা এটা CH3CHO, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। দেখো অ্যাসিটালডিহাইড, ডান। এবার দেখো, আমি যদি এই স্ট্রাকচারটাকে আরেকটু ভেঙে লিখি, স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে, CH3C ডাবল বন্ডেড O, সরি এটা হাইড্রোজেন। এটা, এই কার্বনটাকে আমরা নাম দেই কার্বনিল কার্বন। কি নাম দিলাম ওর নাম? কার্বনিল কার্বন। কার্বনিল কার্বনের পাশের এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তার হাইড্রোজেন গুলোকে বলে আলফা হাইড্রোজেন। তো বেসিক জায়গাটা ক্লিয়ার। অ্যাসিডাল দিয়ে লিখলাম, যে কার্বনটা কার্বনিল কার্বন বললাম, পাশে কার্বন আলফা, তার হাইড্রোজেন গুলো আলফা হাইড্রোজেন। এবার দেখা গেছে আমি যদি এই অ্যাসিটালডিহাইডকে বেস ট্রিটমেন্ট দিই, বেস ট্রিটমেন্ট মানে ওর মধ্যে বাইরে থেকে কোনো বেস অ্যাড করে দিলাম, আমি সাপোজ বেসকে, চলো OH মাইনাস লিখি, বেস যদি অ্যাড করে দিই, তাহলে কি হতে পারে, এখানকার যে অ্যাসিডিক হাইড্রোজেন, সেই অ্যাসিডিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলোকে কেন অ্যাসিডিক বললাম বলি, কার্বনিলদেরকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এগুলো তুমি জানো আমার ধারণা, কি বলে কার্বনিলদেরকে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো ওরা যদি ইলেকট্রন এর কাছ থেকে উইথড্র করে, তাহলে কার্বন হয়ে যায় ডেল পজিটিভ। কার্বন তখন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে যায় হাইড্রোজেনকে H প্লাস হিসেবে রিলিজ করতে। তাই আমরা এই আলফা হাইড্রোজেনকে বলি এরা স্লাইটলি অ্যাসিডিক। কারণ বোঝা গেছে কেন স্লাইটলি অ্যাসিডিক? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার তাতে সুবিধে কি, আমি এবার এর সুবিধে বলছি। ও কি করতে পারে দেখাই। ও করে কি, আমি এখানকার একটা আলফা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম, আর বাকি কার্বনের গ্রুপটাকে এরকম ভাবে লিখলাম। কি করতে পারে, এই হাইড্রোজেন যখন H প্লাস হিসেবে বেরোয়, মনে করো একটা বেস এই হাইড্রোজেনটাকে নিয়ে গেল, হাইড্রোজেন বেরোলে কিন্তু কখনো ইলেকট্রন নিয়ে বেরোয় না, হাইড্রোজেনের কাজ হচ্ছে ইলেকট্রন ছেড়েই বেরোয় অ্যাজ H প্লাস, ম্যাক্সিমাম কেসে, কিছু কিছু এক্সেপশন আছে। তখন এই যে দুটো একটা বন্ড দেখছো, জানো এই বন্ধনে ইলেকট্রন কটা আছে? দুটো। এই ইলেকট্রন গুলো তখন ডেলোকালাইজ করে এইভাবে, এ ইলেকট্রন এখানে দেয়, এই বন্ডটা খুলে এখানে যায়। কি ঘটনা ঘটালাম দেখাই। এই বন্ড গিয়ে যখন এখানে আসে, এই ইলেকট্রন গিয়ে যখন এখানে আসে, সিঙ্গেল বন্ড ছিল, আরেকটা বন্ড আসবে, এটা হবে ডাবল বন্ড। এই কার্বনের ভ্যালেন্সি তখন হয়ে যাবে 5টা, কার্বন কখনো 5 ভ্যালেন্সি করে না। তখন এই বন্ডটা খুলে ওর মাথায় যাবে। এবার ভাবো তুমি, ওর মাথায় বলো তো কি চার্জ হলো? নেগেটিভ। কি চার্জ হলো? নেগেটিভ। আর এই হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছিল অ্যাজ কি H প্লাস। এই H প্লাসটা গিয়ে বসে এখানে, বসে যে সিস্টেমটা বানায় এখানে, আমি দেখাই কি বানায়। CH2 ডাবল বন্ড C, বড় এটাকে ডাবল বন্ড কেন দিলাম? এই বন্ডটা গিয়ে এখানে গেছে, ডাবল বন্ড।
আর এই হাইড্রোজেন একটা ছিল, এটা এখান থেকে হয়ে গেল OH। OH এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আবার রিভার্সেবল। রিভার্সেবল মানে আমি যেমন এই ফর্ম থেকে ওই ফর্মে গেলাম, এরা আবার কি করতে পারে, এটা এখান থেকে এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, এই হাইড্রোজেন এসে আবার এখানে বসে সেম অ্যাসিটালডিহাইডে আসতে পারে। তো এই প্রসেসটা চলতে থাকে, এটাকে আমরা তাই বলি দেয়ার ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এখানে দুটো ফর্ম আছে, এক এখানে যে ফর্ম সেটা কার্বনিল গ্রুপ আছে, তো এই ফর্মটাকে আমরা বলি কিটো ফর্ম, আর এই ফর্মটাকে আমরা নাম দেই এনল ফর্ম। এনল বলার কারণ বোঝাই, কার্বন ডাবল বন্ড কার্বন, তার জন্য ইন, আর OH থাকে বলে কম্পাউন্ডটাকে বলে অল, তো ইন আর অল জুড়ে নাম হয়েছে এনল। এনল এই যে কনভার্সনটা চলছে, কিটো এনলে যায়, এনল কিটোনে আসে, এই কনভার্সনটার নাম কিটো এনল টটোমারিজম। মাথায় ঢুকেছে? তাহলে কি জিনিসটা এটা? কিটো এনল টটোমারিজম। টটোমারিজম জিনিসটা টটোমারিজম, কিটো এনলে যায়, এনল কিটোতে আসে, তাই কিটো এনল টটোমারিজম। আমি শুরুতে দেখবে একটা হেডিং দিয়েছিলাম অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, এগুলো আমি সব বোঝাবো হ্যাভিং আলফা হাইড্রোজেনস। এটা লেখার গুরুত্বটা বোঝাই। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে গুরুত্বটা বোঝাই। সাপোজ অ্যাসিটোন, অ্যাসিটোনের ফর্মুলা কি? CH3, তার দুপাশেই দুটো CH3 আছে, রাইট না? তুমি প্রথম বোঝো এর আলফা হাইড্রোজেন প্রেজেন্ট না অ্যাবসেন্ট। এর আলফা হাইড্রোজেন কি করে চেনে? কার্বনিল কার্বন, তার পাশে কার্বন আলফা। তো আমি দেখি পাশে কার্বন আছে কিনা, এটা কার্বনিল কার্বন, এটা দুটোই আলফা, সো ওর আলফা হাইড্রোজেন প্রেজেন্ট। যারই আলফা হাইড্রোজেন প্রেজেন্ট দে ক্যান পার্টিসিপেট ইন টটোমারিজম। ওই জন্য হেডিং এ বলা আছে আলফা হাইড্রোজেন থাকা দরকার, আলফা হাইড্রোজেন না হলে টটোমারিজম হবে না, সেটাও দেখাবো কেন হবে না। তাহলে অ্যাসিটোন, যদি জাস্ট এইটুকু প্রশ্ন জিজ্ঞেস করি, অ্যাসিটোন টটোমারিজম করবে না করবে না, অ্যান্সার কি হবে? করবে। অ্যাসিটোন টটোমারিজম করবে। কেন করবে? আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তাই করবে। কিভাবে করবে দেখিয়ে ফেলি, একটা ফর্ম দেখাই। তুমি এখানকার দুটো হাইড্রোজেন রাখো, একটা হাইড্রোজেনকে আলাদা করো, এই বন্ডটাকে এখানে নিয়ে চলে আসো, এটাকে এখানে তুলে দাও, বুঝেছো? সেম কাজ। এটা বাড়িতে প্র্যাকটিস চাই আমার। এর যে ফর্মটা লিখবো এনল ফর্ম, ফর্মে কি হবে? আমরা ইকুইলিব্রিয়াম সাইনটা দিলাম, এই বন্ড এখানে গেছে, তো এই বন্ডটাকে কি করব? ডাবল বন্ড। গুড, এই বন্ডটাকে করবো ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড C। দেন এই বন্ডটা আর সিঙ্গেল থাকবে, ডাবল বন্ড থাকবে না, সিঙ্গেল থাকবে, এটাকে সিঙ্গেল বন্ড করে দাও OH, আর এটাকে করে দাও CH3, হয়ে গেল এনল ফর্ম। এবার যদি বলি চলো তো ভাই এনলটাকে আবার কিটোনে নিয়ে আসো, সেম কাজ। কি করবো? সেম কাজ, এটাকে নিয়ে এখানে আসবো, এটাকে দেবো তুলে, হাইড্রোজেন চলে আসলো এখানে, তো এই কনভার্সনটা চলবে। কিটো এনল টটোমারিজম এটা। বুঝেছি? আরেকটা এক্সাম্পল দেবো। তোমার ভালো লাগছে না, কঠিন লাগছে না, সোজা লাগছে? ঠিকঠাক লাগছে তো? ঠিকঠাক। আরেকটা পড়ি, সাইক্লোহেক্সানোন, ফর্মুলা কি? সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন মানে সাইক্লোহেক্সান থাকবে আর একটা কিটোন থাকবে, রাইট? তাহলে সাইক্লোহেক্সানোন মানে এই ডাবল বন্ডেড ও, দিস ইজ সাইক্লোহেক্সানোন। এবার বলো, আমি এখানে কোন রকম হাইড্রোজেন দিইনি, কিন্তু বলো তো আলফা হাইড্রোজেন আছে না নেই? প্রেজেন্ট। কোনটা আলফা? পাশেরটা। এখানে হাইড্রোজেন দুটো করে আছে, তো হাইড্রোজেন দুটো করে আছে, তো এই যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট। তাহলে বলো টটোমারিজম হবে না হবে না? হবে, ইজিলি হবে টটোমারিজম। আমি এই হাইড্রোজেনকে এখানে আনলাম, বন্ডটাকে তুললাম, এর এনল ফর্ম দেখাই, এর এনল ফর্ম এই হচ্ছে তার এনল ফর্ম। কঠিন না সোজা? এরকম ভাবে বুঝতে হয় যে কার টটোমারিজম হয়, কার টটোমারিজম হয়। এবার আমি একটা দুটো কম্পাউন্ড লিখবো, তুমি আমায় বলবে এই টটোমারিজম হবে না হবে না। দেখাই এক দুটো এক্সাম্পল। চলো, ধরো সাইক্লোহেক্সেন নিলাম, ডাবল বন্ডেড ও রাখলাম, এই দুটো জায়গায় আমি দুটো মিথাইল গ্রুপ জুড়ে দিলাম। ভালো করে বুঝে শুনে অ্যান্সার দিও। দুটো মিথাইল গ্রুপ জুড়ে দিলাম, বলো তো টটোমারিজম হবে না হবে না? ইয়েস, ফার্স্ট হবে। আলফা হাইড্রোজেন কি প্রেজেন্ট? কোথায় আলফা হাইড্রোজেন প্রেজেন্ট? এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। ভাবো এই কার্বনে দুটো হাইড্রোজেন থাকার কথা, আমি ওই দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়েছি দুটো মিথাইল গ্রুপ দিয়ে। দেয়ার ইজ নো আলফা হাইড্রোজেন, তার জায়গায় দুটো মিথাইল আছে। এখানেও তাই, দুটো আলফা হাইড্রোজেন নেই, তার জায়গায় দুটো মিথাইল আছে। এর কোনো আলফা হাইড্রোজেন নেই, ও টটোমারিজম করতে পারবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা দিয়ে বলবে এ কি টটোমারিজম করবে? অ্যান্সার হবে না, টটোমারিজম করবে না। করবে না কেন? আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট। বুঝলাম? এবার মনে করো আমি কম্পাউন্ডটা এরকম রাখছি, কম্পাউন্ডটা এরকম রাখছি, এখানে একটা মিথাইল রাখলাম, এখানে একটা মিথাইল রাখলাম, তোমায় জিজ্ঞেস করলাম বলো টটোমারিজম করবে কিনা?
এখন করবে, কারণ একটা মিথাইল রেখেছি, স্টিল একটা হাইড্রোজেন তো প্রেজেন্ট, টটোমারিজম করবে। ইজি, শুধু দেখতে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে না নেই। যদি আলফা হাইড্রোজেন থাকে টটোমারিজম করবে, যদি না থাকে টটোমারিজম করবে না। এবার হ্যাঁ, এটা কিন্তু থাম রুল নেই কোনো, মানে এটা কিন্তু ইউনিভার্সালি ট্রু না। এরকম প্রচুর এক্সেপশনাল কম্পাউন্ডস আছে, সেগুলো আমি সব স্টেপ বাই স্টেপ দেখাবো। আপাতত বেসিক আইডিয়া কি, আলফা হাইড্রোজেন থাকলে টটোমারিজম করবে, আলফা যদি না থাকে টটোমারিজম করবে না। এবার এর পরের গল্প আস্তে আস্তে আসছি স্টেপ বাই স্টেপ। এবার সেকেন্ড পয়েন্ট, আমি টটোমারিজম করার পরে আমি আরেকবার টটোমারিজম করি। আমি অ্যাসিটোন নিলাম, তুমি অ্যাসিটোনের এনল ফর্ম দেখাতে পারো? দেখাতে পারি এনল ফর্ম? চলো এনল ফর্ম তুমি লেখো, আমিও লিখছি। এনল ফর্ম CH2 ডাবল বন্ড C, এখানে একটা OH রাখলাম, এখানে একটা CH3 দিলাম, এটা এনল ফর্ম। এবার একটা প্রশ্ন খুব জিজ্ঞেস করে যে এই যে দুটো ফর্ম, দুটো ফর্মের কি কি নাম? একটা নাম কিটো ফর্ম, আরেকটার নাম এনল ফর্ম। এনল ফর্ম। এবারে এই যে ফর্ম দুটো ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে কিন্তু এই না যে দুটো ফর্ম 50-50%ই থাকে, এর মানে এটা না। কোন রিয়াকশন ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকা মানেই দুটো কম্পাউন্ড ইকুয়াল অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, তা না। কনসেপ্টটা ভুল। যার স্টেবিলিটি বেশি সে বেশি থাকবে, যার স্টেবিলিটি কম সে কম থাকবে। বুঝেছো কি বলছি? কি বললাম রিপিট? যার স্টেবিলিটি বেশি তার কন্টেন্ট বেশি, যার স্টেবিলিটি কম সে কম পরিমাণে আছে। ম্যাক্সিমাম কেসে 90% কেসে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে 90% কেসে, সেগুলোতে ম্যাক্সিমাম কেসে কিটো ফর্ম ইজ মোর স্টেবল দ্যান দ্য এনল ফর্ম। এটা হচ্ছে বেসিক জায়গা। কোনটা স্টেবল বেশি? কিটো ফর্ম মোর স্টেবল দ্যান দ্য এনল ফর্ম। কারণ একটাই, OH বন্ডের পোলারিটি বেশি। তো এই বন্ডের পোলারিটি, হ্যাঁ OH বন্ডের পোলারিটি বেশি। পোলারিটি মিন্স অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি। এই বন্ড পোলার, সো পোলার বন্ড তাড়াতাড়ি ব্রেক করে, তো ওই জন্য ও ব্রেক করে এই ফর্মে আসতে চায়। তাই কোন ফর্মের স্টেবিলিটি বেশি? কিটো ফর্মের স্টেবিলিটি এনল থেকে বেশি। কিছু কিছু এক্সেপশন আছে, আমি দেখো নিচে লিখেছি, এখানে একটা টার্ম লিখেছি, সেই টার্মটা আমি একটু পরে আসি, এ স্টারের গল্প কি বলেছি। তো বেসিক কনসেপ্ট, কিটো ফর্ম এনল ফর্মের থেকে স্টেবল বেশি। এবার কিছু কিছু স্পেশাল কেস আছে যেখানে এনল আবার কিটোর চেয়ে বেশি স্টেবল হয়, সেই স্পেশাল কেসগুলো ডিসকাস করব। তার মধ্যে ফার্স্ট কেস দেখো, যেখানে কিটোর চেয়েও এনল বেশি স্টেবিলিটি পেতে পারে। কিরকম কেস? CH3 C ডাবল বন্ডেড O, CH2 C ডাবল বন্ডেড O, CH3। তাকাও কম্পাউন্ডের দিকে, তাকাও, অ্যাটেনশন দিও ভালো করে। হ্যাঁ, এই কম্পাউন্ডে আমি নাম্বারিং করি 1 2 3 4 5। বলো তো আলফা হাইড্রোজেন কোথায় কোথায় আছে? কোন কোন কার্বন বা হাইড্রোজেন গুলো আলফা হাইড্রোজেন? ভেরি গুড। 1 আলফা, 3 আলফা, 5 আলফা, কারণ কার্বনের পাশেগুলো আলফা। তার মানে এর যখন টটোমারিজম করব, এই হাইড্রোজেন গুলো টটোমারিজম বানাতে পারবে, এও বানাতে পারবে, এও বানাতে পারবে। আমি যদি ওর এনল ফর্ম দেখাই, তাহলে আমি একবারে দেখাই এনল ফর্ম কেমন হবে, তুমি বুঝতে পারছো কেমন হবে? এর এনল ফর্ম হবে, এখানকার হাইড্রোজেন টটোমারিজম করবে তো আমি একবারে করছি, এর এনল ফর্ম হবে এরকম, CH2 ডাবল বন্ড C, এটা হয়ে যাবে OH, এটা CH2, বাকিটা অ্যাজ ইট ইজ যেমন আছে থাকবে, এটা ওর এনল ফর্ম। আমি যদি এই 5 নম্বর কার্বনকে নিয়ে এনল ফর্ম বানাই, সেটাও তুমি বুঝতে পারছো কি হবে, উল্টো দিক থেকে আসবে। আমার দরকার এই কার্বনটা, আমার এই কার্বনটা খুব ইম্পর্টেন্ট। কেন? তুমি লক্ষ্য করো, আমি একটু আগে বলেছিলাম CO এরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক না ভুল? তো এরা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, এই কার্বন এই কার্বন, ওই জন্য বলেছিলাম এদের হাইড্রোজেনরা স্লাইটলি অ্যাসিডিক। এবারে এই কার্বনটার এইদিকেও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এইদিকেও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই এই কার্বনটার হাইড্রোজেনরা মোস্ট অ্যাসিডিক। বুঝলে কেন মোস্ট অ্যাসিডিক? ব্যাপারটা এরকম, আমি দাঁড়িয়ে আছি, আমার এই হাত ধরো একজন টানে, এই হাত ধরো একজন টানে, তো আমার অবস্থা খারাপ হবে। এরও তাই, ওর এই দিকেও ইলেকট্রন উইথড্র করে, এই দিকেও ইলেকট্রন উইথড্র করে, তাই এই হাইড্রোজেনগুলোকে কি বলেছি? মোস্ট অ্যাসিডিক। এর টটোমারিজম করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। পরীক্ষায় এরকমও প্রশ্ন আমি দেখেছি, ধরো বললাম 1 নাম্বার হাইড্রোজেন, 3 নাম্বার, 5 নাম্বার, ওরা জিজ্ঞেস করবে এই তিনটের মধ্যে কোন কার্বনের হাইড্রোজেনরা এরা রেডিলি টটোমারিজমে পার্টিসিপেট করবে? অ্যান্সার হবে 3, বিকজ দে আর মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন। বোঝাতে পারলাম? আমি আরো দু একটা প্রশ্ন জিজ্ঞেস করবো এখান থেকে। এই কার্বনটার স্পেশাল নাম আছে, এগুলোকে বলে মিথিলিন কার্বন। মিথিলিন কার্বন, আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এইরকম একটা কম্পাউন্ড আছে, সাইক্লোহেক্সানোনে দুটো, সাইক্লোহেক্সানের সাথে দুটো
কার্বনিল জুড়েছে। এবার নাম্বারিং করি, চলো নাম্বারিং 1 2 3 4 5 and 6। বলতে পারো এখানে আলফা কার্বন কোনটা কোনটা? 2 4 and 6, রাইট? ভেরি গুড। 2 4 and 6। বলতে পারো কোন কার্বন সবচেয়ে বেশি বেশি টটোমেরিজমে পার্টিসিপেট করবে, এনও ফরমেশনে যাবে? 4 এর চেয়েও 2 তে বেশি। দেখো 4 এর তো একদিকে কার্বনিল, 6 এরও একদিকে কার্বনিল, 2 এর দেখেছো দুদিকেই কার্বনিল। তো 2 এর যদি দুদিকেই কার্বনিল হয়, এই হাইড্রোজেনরাই মোস্ট অ্যাসিডিক, এরাই টটোমেরিজমে পার্টিসিপেট করবে বেশি বেশি। এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু, বুঝেছো? এইবার দেখাই টটোমেরিজমে গেলে ওর কি আরেকটা স্পেশাল ফিচার্স আসবে, দেখাচ্ছি আরেকটা স্পেশাল ফিচার্স। তাহলে আপাতত টটোমেরিজমে কোন কার্বন গুলো যাচ্ছে? আলফা। এবার আলফা অনেকগুলো থাকলে তাদের মধ্যে কাকে চুজ করব? যার অ্যাসিডিটি বেশি। অ্যাসিডিটি বেশি কি করে হয়? দুদিকেই দুটো সিও যদি প্রেজেন্ট থাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, আরো এক্সট্রা দু একটা ফ্যাক্টর আছে, দেখাচ্ছি। এবারে এটাও কার্বনিল, এটাও কার্বনিল। আবার রিপিট, আমি একই জিনিস বারে বারে রিপিট করছি যাতে মাথায় ঢোকে আজকেই। কোন হাইড্রোজেন সবচেয়ে ভালো টটোমেরিজমে পার্টিসিপেট করবে? বোর্ডের দিকে তাকিয়ে বলো কোন হাইড্রোজেনরা? এটা, এই হাইড্রোজেনরা। কেন? মোস্ট অ্যাসিডিক। তো হাইড্রোজেন গুলোকে টটোমেরিজমে নিয়ে চলে যাই। এই হাইড্রোজেনটা এখানে আসলো, এই বন্ডটা এখানে গেল, হাইড্রোজেনটাকে নিশ্চয়ই এখানে জুড়বো, এর এনল ফর্ম বানাই। দেখো এই যখন এনল ফর্ম বানালাম, এটা ডাবল বন্ডেরও থাকছে, এটা সরি 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 এটা হাইড্রোজেন নেই, হ্যাঁ, টটোমেরিজমটা এইদিকে করেছি মানে এই জায়গায় হয়ে গেছে ডাবল বন্ড, আর এইটা হয়ে গেছে ও এইচ। বুঝলাম? এই হচ্ছে তোমার এনও ফর্ম। এবারে এই, হ্যাঁ ঠিক আছে, এই এনও ফর্ম আমি নেক্সট স্লাইডে দুটো ছবিও দেখিয়েছি, ছবি দেখাবো। এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এরা নিজেদের মধ্যে এরকম ভাবে একটা হাইড্রোজেন বন্ডিং করে, হাইড্রোজেন বন্ডিং করে এর এনল ফর্মটাকে স্টেবিলাইজ করে। যদি দুটো কার্বনিল না থাকতো, সাপোজ যদি একটাই কার্বনিল থাকতো, তাহলে এনল ফর্মকে স্টেবিলাইজ করার মতন হাইড্রোজেন বন্ডিং নেই, ওই এনল ফর্ম গুলো খুব স্টেবল হয় না। এই এনল ফর্মটা স্টেবিলাইজ এই কারণে হয়, দুটো কার্বনিল প্রেজেন্ট, তো এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে ইজিলি একটা হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে, এনল ফর্মটা স্টেবিলাইজ হয়। ওই কেসগুলোতে এনল কন্টেন্ট কিটো কন্টেন্টের থেকে বেশি। আমি এক দুটো এক্সাম্পলে রাখবো। আরেকবার বলি কথাটা, আমি আরেকবার বলছি। চলো আমি দুটো তোমাকে ছবি দেখাই, ওয়েট, আমি দুটো ছবি দেখাই। এই স্লাইডটা দরকার নেই আমার। আমি ওইটা দেখিয়ে তারপর ফিরছি। এই ছবিতে কথা, যদি ছবিটা একটু ঝাপসা, স্টিল তুমি এই কম্পাউন্ডের দিকে ভালো করে তাকাও। আমি এই কম্পাউন্ডের এক্সাম্পলটাই মাত্র নিয়েছিলাম এই কম্পাউন্ডের এক্সাম্পলটা। তুমি ভালো করে তাকাও, এখানে এমি মানে বলো তো কি? মিথাইল। ফাইন। তো এমি মানে যদি মিথাইল হয়, এটাকে এইভাবে লিখলাম, এটাও মিথাইল, তো এটাকে এইভাবে লিখলাম। বলতে পারো এখানে আলফা হাইড্রোজেন কোনটা কোনটা? 1 2 3 4 5। আবার রিপিট, আলফা হাইড্রোজেন কোনটা কোনটা? এর মধ্যে কোন হাইড্রোজেন মোস্ট অ্যাসিডিক? 3। বুঝে গেছো না? 3 যদি টটোমেরিজম করে, তাহলে যে টটোমেরিক ফর্মটা পাই, সেই টটোমেরিক ফর্মের এই যে OH আর এই যে কার্বনিলের O, এদের দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং হয় বলে এর স্টেবিলিটি বেশি। এবং তুমি লক্ষ্য করো, আমি এখানে একটা পার্সেন্টেজ লিখে দিয়েছি, এটা কি পার্সেন্টেজ জানো? ওর এনল পার্সেন্টেজ। তার মানে এর যে কিটো ফর্ম আর এনল ফর্ম, এরা দুজন যখন একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, সেখানে কিটো আর এনলের পার্সেন্টেজ, এনল 76 আর কিটোন লেস দ্যান 50, লেস দ্যান 50, 24। তাহলে এনল কন্টেন্ট কার বেশি? ওর বেশি। অথচ ম্যাক্সিমাম কেসে কার বেশি হয়? কিটোর বেশি। তাহলে বুঝেছো কোন কেসে এনল বেশি? যেখানে এনলটা হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলাইজ করতে পারবে, সেই কেসগুলোতে। এবার আমি তোমার জন্য কয়েকটা ছোট ছোট প্রবলেম দেখেছি, সেই প্রবলেম গুলো আমরা এক এক করে ডিসকাস করে নিই। চলো আসি প্রবলেম গুলো এক এক করে আসি। চলো দু একটা প্রবলেমে আসবো। ফার্স্ট, এই যে পিডিএফ শেয়ার করবো, ফলে টেনশন নেই, তুমি এগুলো সবই পাবে, এখন শুধু বুঝে নাও। ফার্স্ট কম্পাউন্ডে আসো, এ নাম্বার কম্পাউন্ডে আসো। ওকে, এটা কি বলেছি আমি? ড্র দ্য মোস্ট enol tautomers, stable enol tautomers for the following compound. সোজা কথায় প্রশ্নটা মানে এটা,
এ নাম্বারে যে কম্পাউন্ড দেখছো এর টটোমারিজম হবে না ফার্স্ট তুমি বলবে, আর যদি হয় তাহলে এর এনল ফর্মটা কি হবে আমায় বলো। এই কম্পাউন্ডে এটা কার্বনিল কার্বন, এর রেসপেক্টে আলফা হাইড্রোজেন আছে না নেই? আছে। কোন দিকে আছে? রাইট সাইডে। তাহলে টটোমারিজম হবে। এবার এই টটোমারিজমের এনল ফর্ম তুমি বাড়িতে বসে বসে বানাবে, আমি বানাবো না বানাবে তুমি? তুমি পারবে। পরেরটা টটোমারিজম হবে না হবে? কেন? আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তাহলে এর টটোমারিজম, এদিকেও আলফা আছে এদিকেও আলফা আছে, টটোমারিজম হবে। নেক্সট, এর টটোমারিজম হবে না? এটারও হবে, কারণ এরও আলফা প্রেজেন্ট, ও দুদিকেই টটোমারিজম হবে। এবার দুদিকের মধ্যে কোন হাইড্রোজেন ভালো টটোমারিজম করবে সেটা আমি বুঝিয়েছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে, সেটা আমি পরে আরো প্রবলেমে দেখাবো। আপাতত শুধু তুমি এইটুকু বলে যাবে টটোমারিজম হবে না হবে না। তো তিনটেরই টটোমারিজম হবে, ডাউট ক্লিয়ার একদম? চলো নেক্সট আসি, শুধু বলবে টটোমারিজম হবে না। এটা চেনা কম্পাউন্ড, একটু আগে তুলেছি, বলো হবে না? হবে। এরও টটোমারিজম হবে। এর টটোমারিজম হওয়ার অনেক জায়গা আছে। মোস্ট অ্যাসিডিক কোনটা? ব্যাস, তোমার মাথা একদম ঢুকে গেছে। নেক্সট কম্পাউন্ড ই, টটোমারিজম হবে না? হবে। এখানে টটোমারিজম হওয়ার দুটো জায়গা আছে। দুটো জায়গা কোনটা দেখাবো? কোনটা টটোমারিজম হওয়ার দুটো জায়গা যে বললাম? একটা হচ্ছে লেফট সাইডেরটা, এটা, আরেকটা এটা। যদিও এটা নিয়ে একটু ডাউট আছে, ডাউট মানে এটা হবে না, এই কার্বন টটোমারিজম করবে না, এই হাইড্রোজেনটা। কেন করবে না তার কারণ আছে, তার কারণটা আমি একটু পরে বলছি। হ্যাঁ, আপাতত এটা ও টটোমারিজম করবে, ফাইন। এবারে এনল কন্টেন্ট আর কিটো কন্টেন্ট আমি অলরেডি শিখিয়ে দিলাম যে কোনটা স্টেবল হয় বেশি, কিটো। এনল একটা স্পেশাল কেস দেখিয়েছি যেখানে এনল স্টেবল হয়, আরো স্পেশাল কেস আছে এনল স্টেবল হওয়া। কিরকম? নেক্সট কম্পাউন্ডটা লিখে রাখাই তোমাকে। ধরো দেখবে খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আলফা হাইড্রোজেন আছে না নেই? কতগুলো আছে? তিনটে। এটা আলফা, এটা আলফা, এটা আলফা। আমি একবার টটোমারিজম করি। হ্যাঁ, এখানকার হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেন, এটা এখানে এসে টটোমারিজম করলো, এটা এখানে এসে টটোমারিজম করলো, এটা এখানে গিয়ে টটোমারিজম করলো। এবার ভাবো টটোমারিজম হওয়ার পর ওর যে এনল ফর্ম, সে এনল ফর্মটা দেখতে কেমন হয়ে দেখায়। এই বন্ড যখন এখানে এসছে, এই জায়গাটা কি হবে? ডাবল বন্ড। এই জায়গাটা ডাবল বন্ড করলাম আর এটাকে ওইচ করলাম, মাথায় ঢুকছে? এটা যখন এখানে আসলো, এই জায়গায় কি হলো? ডাবল বন্ড, এটা হয়ে গেল ওইচ। নেক্সট, এই রিংটা বুঝতে পারছো? যদি কোনোভাবে আফটার টটোমারিজম ও এরকম অ্যারোমেটিক রিং বানাতে পারে, তার স্টেবিলিটি কখনোই ওর চেয়ে কম না, এটা হাইলি স্টেবল। সো এনল ফর্ম মোর স্টেবল দ্যান দ্য কিটো ফর্ম, 100% এনল কন্টেন্ট। তাহলে একটা স্পেশাল কেস দেখালাম মিথিলিন কার্বন থাকলে তারপরে যদি হাইড্রোজেন বন্ডিং হয়, দেন দেখালাম যদি এরকম ভাবে কখনো রিং ফর্ম হতে পারে তবেও ওর এনল ফর্মের স্টেবিলিটি বেশি। আরেকটা কেস দেখাই। আরেকটা কেস কি? ধরো এই আমি এখানে এখানে পাই বন্ড আছে, এটা ডাবল বন্ড দিল, এই কম্পাউন্ডটা থেকে তাকাও, বলো টটোমারিজম হবে না হবে? কোন হাইড্রোজেন করবে? এদিকেরটা করবে, এদিকেও আছে, তবে এদিকেটা করবে না, আমি পরে শেখাচ্ছি কেন করবে। তো এখানকার হাইড্রোজেন আছে, তো টটোমারিজম করি। এ আসলো, এটাকে তুললাম। চলো এনও ফর্মটা তুমি একবার বানিয়ে দেখো এর এরোবে। ফাইন, তার মানে তোমার একটু ফ্লুয়েন্সি বেড়ে গেছে এইটুকু সময়ে। এটা ওইচ, বলো তো এর স্টেবিলিটি বেশি হওয়া উচিত না এর স্টেবিলিটি বেশি হওয়া উচিত? অবভিয়াসলি ওটা। কেন ওটা? আবার একই গল্প, অ্যারোমেটিক রিং পেয়ে গেছে, অ্যারোমেটিক রিং পেয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ফেনল, তো এর স্টেবিলিটি এর চেয়ে বেশি। তাহলে টটোমারিজমের পর এনলের স্টেবিলিটি বেশি হতে পারে কি কি কেসে? যদি এরকম হয় অ্যারোমেটিক রিং পেয়ে গেছে, নেসেসারি না যে তিনটে ওইচ থাকতে হবে, আমার দেখতে হবে এখানে অ্যারোমেটিক কোনো রিং পাই। যদি অ্যারোমেটিক রিং হয় তো হ্যাঁ ওর স্টেবিলিটি বেশি। আরেকটা কেস দেখালাম যেখানে মাঝখানে মিথিলিন কার্বন যারা আফটার টটোমারিজম ও হাইড্রোজেন বন্ডিং করতে পারে, তারও স্টেবিলিটি হবে বেশি। এবারে সেই কেসগুলো দেখাবো যে টটোমারিজম কোন কোন কেসে হবে না, মানে এক্সেপশন, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট স্টিল টটোমারিজম হবে না। তাহলে হেডিং করো
যে টটোমারিজমের কিছু কিছু এক্সেপশন দেখাই। এক্সেপশনের মধ্যে ফার্স্ট এক্সেপশন দেখাই, বেনজিন রিং, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, এই জায়গায় দুটো হাইড্রোজেন দিলাম। আচ্ছা, স্ট্রাকচারটা ড্র করো, স্ট্রাকচারটা ড্র করো, করেছো? লক্ষ্য করো এর আলফা হাইড্রোজেন প্রেজেন্ট। আমি দেখাই কোনটা আলফা হাইড্রোজেন, এটাও আলফা, এটাও আলফা। আমি তোমাকে একটু আগে শেখালাম যে আলফা হাইড্রোজেন থাকলে টটোমারিজম হয়, কিন্তু আমি টটোমারিজম করেই দেখাচ্ছি। চলো, এখানকার আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেনটাকে এখানে আনো, এটাকে তোলো, তোলো, এই আলফা হাইড্রোজেন এখানে আনো, এটাকে তোলো। তোলার পর যে এনল ফর্ম পাবো সেই এনল ফর্মটা দেখাই। এইদিকে অলরেডি ছিল, এদিকে অলরেডি ছিল, ডাবল বন্ডেড ও, এটা হয়ে গেল OH। এই তো এনল ফর্ম, দেখো এনল ফর্মটা দেখো। এই ডাবল বন্ড তো অলরেডি প্রেজেন্ট ছিলই, হাইড্রোজেন এখানে এসে আরেকটা ডাবল বন্ড হয়েছে, এটাও এনল ফর্ম। এবার লক্ষ্য করো আমরা এই যে কার্বন, জানো এই কার্বনের হাইব্রিডাইজেশন কি দাঁড়ালো? না, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন বলতে কি আমি এরকম ভাবে শেখাই। মনে করো আমি এইরকম কার্বনের কথা বলছি, তো এই কার্বনের সাথে কটা পাই বন্ড আছে? দুটো। দুটো পাই বন্ড থাকলে যদি ডাউট থাকে আমি হাইব্রিডাইজেশন বোঝাবো একদম। দুটো পাই বন্ড যদি থাকে এর হাইব্রিডাইজেশন বলি sp। একটা পাই বন্ড যদি থাকে sp2 বলি, কোনো পাই বন্ড যদি না থাকে sp3 বলি। তো এই কার্বনটারও তাই, এদিকেও পাই বন্ড, এদিকেও পাই বন্ড, তো ওর হাইব্রিডাইজেশন হওয়া উচিত sp। বুঝলাম? কি হওয়া উচিত? sp। আর যদি sp হয় সত্যি সত্যি, এদের বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 180 ডিগ্রি। এবার তুমি প্র্যাকটিক্যালি ভাবো, বন্ড অ্যাঙ্গেল 180 করার মানে স্ট্রাকচারকে হতে হবে এরকম লিনিয়ার, স্ট্রেইট লিনিয়ার হতে হবে। কিন্তু তোমার মনে হয় এই রিং এর অ্যাঙ্গেলটা লিনিয়ার আছে? না। তাহলে লিনিয়ার হতে গেলে তো রিং কে ব্রেক করতে হয়, তার মানে এই জায়গায় একই সাথে দুটো ডাবল বন্ড পসিবলি না, তাহলে তো রিংটা থাকবে না, রিংটা ব্রেক করবে। তাই এই কম্পাউন্ডটা টটোমারিজম হবে না। আলফা থাকলেই যে হয় না, আলফা থাকলে টটোমারিজম করার পর এরকম স্ট্রেইন রিং ও কোনোদিনই বানাতে চাইবে না, এই টটোমারিজম হবে না। বুঝলাম? কি শিখলাম? যে আলফা হাইড্রোজেন শুধু থাকলে হয় না, এখানে অলরেডি পাই বন্ড প্রেজেন্ট, সেই পাই বন্ডের সাথে যে আলফা সে আবার টটোমারিজম করলে রিং ব্রেক করবে, এই টটোমারিজম হবে না। বুঝেছি? এই একটা কেস টটোমারিজম হবে না। আরেকটা কেস কি? চলো তাকাও, আরেকটা কেস একটু আগে যেটা দেখাতে চাইছিলাম, মনে করো আমি একটু কঠিন করেই দেখাই, কঠিন করেই দেখাই। এই ধরনের কম্পাউন্ড দেখেছো কখনো? দেখো এগুলো? আচ্ছা, এগুলোকে আমরা বলি বাইসাইক্লো কম্পাউন্ডস, বাইসাইক্লো। এবং তুমি বাইসাইক্লোর ক্ষেত্রে দেখবে, আমি আলাদা করে আইপিসি করাবো। বাইসাইক্লোতে দেখবে এই কার্বন, এই কার্বন, এগুলোকে আমরা বলি ফিউজড কার্বন। আমি আরো সহজে বোঝাই তোমাকে। ধরা যাক এরকম একটা রিং আছে, এরকম একটা রিং আছে, তো দুটো রিং জুড়েছি, দ্যাটস ওয়াই বাইসাইক্লো। বুঝলাম কি বলছি? দুটো রিং জুড়েছি, বাইসাইক্লো। এবার বলো এই যে দুটো রিং জুড়েছি কোন কার্বন দিয়ে ফিউজ করেছি? এই কার্বন আর এই কার্বন, এই দুটো কার্বনকে আমরা বলবো ফিউজড কার্বন বা ব্রিজ হেড কার্বন। অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে এই দুটো কার্বনের মধ্যে এটা হচ্ছে ব্রিজ, তো ব্রিজ হেড কার্বন এই জন্য বলে। এই কম্পাউন্ডটা একই রকম কম্পাউন্ড, এটা এখানে ডিফারেন্স কি? এই যে ব্রিজ দেখছো, এই ব্রিজের মাঝখানে তো কোনো কার্বন নেই। এখানে আমি যদি ব্রিজটাকে এরকম করতাম তাহলেই তৈরি হতো এটা। এখানে ব্রিজের মাঝখানে একটা কার্বন আছে, মানে ভয়ের কিছু নেই। বুঝেছো এই জিনিসটা? তাই বলেছি বাইসাইক্লো কম্পাউন্ডস। আর এই কার্বন গুলোকে বলেছি কি কার্বন? ব্রিজ হেড কার্বন। রিপিট রিপিট, ব্রিজ হেড কার্বন। এবার ধরা যাক আমি এই জায়গায় ডাবল বন্ডেড ও দিলাম, এই জায়গাতেও ডাবল বন্ডেড ও দিলাম। আমার প্রশ্ন, এই টটোমারিজম করবে কিনা এর রেসপেক্টে? আলফা হাইড্রোজেন আছে না নেই? আগে আলফা কার্বন খুঁজি, এর আলফা কার্বন প্রেজেন্ট, এটা আলফা কার্বন, তাহলে হাইড্রোজেন গুলোর নাম আলফা হাইড্রোজেন। এবার তুমি যদি এর আলফা হাইড্রোজেন নিয়ে টটোমারিজম করতে যাও, তাহলে যে এনল ফর্ম পাবো সেই এনল ফর্মটা দেখতে এরকম হবে। ভালো করে বুঝবে এই জায়গাটা, এই ডাবল বন্ড, এই OH, তাই না? এই কম্পাউন্ডটা একেবারে স্টেবল না, একেবারে স্টেবল না। কারণ কি? তুমি লক্ষ্য করো এই কার্বনটা ব্রিজেড কার্বন, এর সাথে যদি ডাবল বন্ড থাকে এর হাইব্রিডাইজেশন হওয়া উচিত sp2। sp2 মানে স্ট্রাকচার হবে প্ল্যানার, আর ব্রিজেড কার্বন কখনো প্ল্যানার হয় না, ব্রিজেড কার্বন থাকে এইরকম। তাই ডাবল বন্ড কখনোই ব্রিজেড কার্বনে হবে না। এক দুটো এক্সেপশন আছে, এক্সেপশন পরে বোঝাবো। তাহলে আপাতত কি বললাম? ব্রিজেড কার্বন ডাবল বন্ড তৈরি করবে না, কারণ ও প্ল্যানার হতে চায় না, তাই ওর আলফা হাইড্রোজেনরা কখনোই টটোমারিজমে পার্টিসিপেট করবে না।
এই দুটো কেস সাবধান খেয়াল রাখবো, ডাবল বন্ডরা টটোমারিজম করবে না, ডাবল বন্ডের কার্বনরা, আর ব্রিজের হাইড্রোজেনরা এরা টটোমারিজম করবে না। রিপিট, কি কি শেখালাম? করবে না। ডাবল বন্ডের সাথে যে হাইড্রোজেনরা থাকে, রিং থাকলে তারাও টটোমারিজম করবে না। হ্যাঁ, লিনিয়ার থাকতে হবে, বুঝেছো? স্টিল দুটো তিনটে আরো এক্সেপশন আছে। তুমি ভাবছো স্যার খালি এক্সেপশনই করাচ্ছে, কেন করাচ্ছে জানো? পরীক্ষায় এক্সেপশন থেকে প্রশ্ন আসে। তুমি এটা এক্সপেক্টই করবে না সবাই যেটা জানে এক্সামিনার ওটাই সেট করবে, এক্সামিনার সেটাই সেট করবে যেটা অর্ধেক জানে অর্ধেক জানে। তোমাকে ওই যারা জানে না তাদের চেয়ে বেশি জানতে হবে। এবার ধরো একটু আগে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নটা ছিল এরকম, আমার যেটুকু মনে আছে এরকম একটা ছিল, আমি প্রশ্নটা পরে দেখাচ্ছি তোমাকে। এখানে একটা ডাবল বন্ড ছিল, ঠিক না? তুমি আমাকে বলেছিলে আমি এখানে স্টার দিয়েছিলাম, এখানে স্টার দিয়েছিলাম, বিকজ এই দুটো কার্বন আলফা। আমি বলেছিলাম এই হাইড্রোজেনরা ইজিলি টটোমারিজম করে, এই হাইড্রোজেন তখন বলেছিলাম করে না। এবার তুমি বুঝেছো কেন করে না? কারণ এই কার্বনটা ব্রিজের কার্বন, ব্রিজের কার্বন হাইড্রোজেন কেন টটোমারিজম করবে? ওই জন্য। বুঝলাম? কতটা শিখলে আজকে বলো তো? অনেকটা অনেকটা শিখলে। জায়গাগুলো আগে জানা ছিল না, জানা ছিল না? এইভাবে জানা ছিল, পড়ানো কিন্তু পড়ানো উচিত ছিল, কেন পড়াইনি আমি জানি না। আচ্ছা, নেক্সট আরেকটা স্পেশাল কেস দেখাই। এই 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 ডাবল বন্ডেড ও, এটা একটু আগে আমি এই কম্পাউন্ড নিয়ে তোমায় জিজ্ঞেস করেছিলাম, তখন ঠিক এক্স্যাক্টলি এই কম্পাউন্ড ছিল না, এখানে একটা ডাবল বন্ড ও ছিল, আমি ইচ্ছে করে এটা দিইনি। আমি আগের বার এখানকার হাইড্রোজেনটাকে নিয়ে বলেছিলাম টটোমারিজম হয় না, হয় না? হয় না। এখানকার হাইড্রোজেন টটোমারিজম করে না, কেন করে না? লিনিয়ার হয়ে যাবে, ওই সমস্যা। এবার এখানে একটা হাইড্রোজেন আমি নাম্বারিং করছি, চলো। এই হাইড্রোজেন গুলোকে বলছি আলফা, এটাকে বলছি বিটা, এটাকে বলছি গামা। যদি দেখা যায় আলফা বিটাতে আনস্যাচুরেশন আছে, তোমার কথাটা ভালো করে শুনবে এবং বুঝবে। যদি দেখা যায় আলফা এবং বিটাতে আনস্যাচুরেশন আছে, আনস্যাচুরেশন মিন্স পাইবন, পাইবন আছে না? আলফা বিটাতে পাইবন আছে। আলফা বিটাতে যদি আনস্যাচুরেশন থাকে, তখন গামাতেও যদি হাইড্রোজেন প্রেজেন্ট থাকে তারাও টটোমারিজম করে। এতক্ষণ ধরে ভাবো, এতক্ষণ ধরে শুধু শিখছি টটোমারিজম কারা করে? টটোমারিজম করে অনলি আলফা হাইড্রোজেন। এতক্ষণ ধরে তাই বলে আসছি, টটোমারিজম করে অনলি আলফা হাইড্রোজেন। এখন বললাম যে আলফা বিটায় যদি আনস্যাচুরেশন থাকে, দেন গামা হাইড্রোজেন ক্যান অলসো পার্টিসিপেট ইন টটোমারিজম। কিরকম? এই যে গামা হাইড্রোজেন, আমি তোমায় দেখাই কিভাবে টটোমারিজম করে। এ তার ইলেকট্রন এঁকে দিল, এই বন্ড গেল এখানে, খানিকটা রেজোনেন্সের মতন করছি, এই বন্ডটা গেল ওর উপরে খুলে, এই হাইড্রোজেনকে এখানে বসাবো। এইবার তুমি যে স্ট্রাকচারটা পাবে, দুর্দান্ত স্ট্রাকচার পাবে। দেখাই, যখন এই বন্ড খুলে এখানে গেল, এই যে পাই বন্ড, এই বন্ড খুলে উপরে গেল, এই পাই বন্ড, আর এই পাই বন্ড তো ছিলই, এটা হয়ে গেল OH। দেখেছো কি কম্পাউন্ড পেলাম? ফেনল। তাহলে এই স্টেবিলিটি তো এই কিটোর চেয়ে আরো বেশি। তাই বলেছি যে গামা হাইড্রোজেন ক্যান অলসো পার্টিসিপেট ইন টটোমারিজম। বুঝেছো? কিন্তু হ্যাঁ, প্রোভাইডেড বাই আলফা বিটাতে আনস্যাচুরেশন থাকতে হবে। যদি এরকম হতো আলফা বিটাতে কোনো আনস্যাচুরেশন নেই, সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিই, ডাবল বন্ডেড ও, আমি এই দুটো জায়গায় আর দিয়ে রাখলাম, এই দুটো জায়গায় আর দিয়ে রাখলাম, এখানে গামা হাইড্রোজেন প্রেজেন্ট। তোমায় বললাম বলো তো টটোমারিজম হয় কিনা? তুমি কিন্তু বলবে না, হয় না। কেন হয় না? কারণ এখানে তো গামা আলফা বিটাতে আনস্যাচুরেশন নেই, ও রেজোনেন্সটা করে যাবে কি করে ওখানে? টটোমারিজম হবে। বুঝেছো? টটোমারিজম বেসিক জায়গা এইটুকুই। এবার নিটের জন্য যেই জন্য এইটুকু এনাফ। এই পিডিএফটা অ্যাকচুয়ালি আমি কোনো পিডিএফ যখন বানাই, আমি সমস্ত জিনিস মাথায় রেখে করি। পিডিএফ এর লাস্টের দিকে কিছু পোর্শনস আছে, অ্যাডভান্স পোর্শন আছে। তা আমি এই মুহূর্তে অ্যাডভান্স পোর্শনে ঠিক যাব না। এই কম্পাউন্ড গুলো তুমি এবার দেখবে, সব পারবে। এই পোর্শনটায় চলে আসে। এই পোর্শনটা ছাত্ররা শুধু জানে টটোমারিজম হয় কিটো অ্যানল টটোমারিজম, যেটা আমি তোমাকে একটু আগে শেখালাম। এছাড়াও না আরো 3টে টটোমারিজম হয়। এখানে ফর্মুলা 3টে লিখেছি, এই নামগুলো শুধু জানবো। এদেরকে নিয়ে হয়তো খুব বেশি প্রশ্ন আসবে না, কিন্তু নাম জানতে হবে। নামটা কিরকম দেখাই, তুমি এই কম্পাউন্ডের দিকে তাকাও। এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যামাইড। অ্যামাইড অলরেডি জানো। অ্যামাইডের হাইড্রোজেনও এইভাবে গিয়ে টটোমারিজম করে, এই ফর্মটাকে বলে ইমিডল। তাহলে অ্যামাইড, ইমিডল এরাও টটোমেরিক ফর্ম। নেক্সট চলে আসো অক্সিম। অক্সিমের এই হাইড্রোজেন এখানে আসবে, এটা উঠবে নাইট্রোসো। তো অ্যামাইড, অক্সিম, নাইট্রোসো এরাও টটোমেরিক ফর্ম।
আর এখানে যেটা লিখেছি হাইড্রাজোন অ্যান্ড অ্যাজো, এরাও টটোমেরিক ফর্ম। তো আমি শুধু চাইবো এই তিনটে নাম তুমি শুধু জানবে, এদেরকে নিয়ে আর ডিটেলস কিছু লাগবে না। তাহলে কিটোএনলের বাদেও আরো কটা টটোমারিজম হয়? আরো তিনটে টটোমারিজম হয়। কি কি? একটা অ্যামাইড ইমিডল, একটা অক্সিন আর নাইট্রোসো, আর একটা হাইড্রাজোন আর অ্যাজো। বাড়িতে গিয়ে জাস্ট এই তিনটে একটু প্র্যাকটিস করবে। এরকম কোশ্চেন আমি দেখেছি চারটা দিয়ে বলেছে এরা কোনটা কোনটা টটোমেরিক ফর্ম বলো। তো ছাত্ররা শুধু জানে কিটোএনলরাই টটোমেরিক ফর্ম, কিন্তু এর বাদেও আরো তিনটে আছে, এই নামগুলো জানতে হবে তোমার। এবার নেক্সট আমার ক্লাস মোটামুটি কমপ্লিট। এবার এখানে আর কি কি করা দরকার সেটা, এই যে অ্যাসাইনমেন্ট গুলো, অ্যাসাইনমেন্ট আলাদা যাবেই, এই পিডিএফ এর মধ্যেও প্রচুর অ্যাসাইনমেন্ট আছে, এগুলো তোমাকে বাড়িতে বসে বসে করতে হবে। যেমন প্রথম প্রবলেমটা দেখো কি করেছি আমি, এখানে করেছি which of the following compounds are capable of undergo tautomerism in base catalyzed medium। তো এই বেস ক্যাটালাইজড নিয়ে ভয় পেও না, টটোমারিজম বেসও করায় অ্যাসিডও করায়, অ্যাসিডও করায়, ওই জন্য ওটা নিয়ে ভয় নেই। শুধু আমায় বলো এই চারজনের মধ্যে কারা কারা টটোমারিজম করবে, কারা কারা করবে না। চলো একটা প্রবলেম আমি তোমাকে করে দেখাই কিভাবে ভাবতে হয়। এরপরের অ্যাসাইনমেন্ট গুলো তো সব তুমি করবে। আমি প্রথমে 1 নম্বর কম্পাউন্ডে যাব। 1 নম্বরের দিকে তাকাও, আলফা হাইড্রোজেন আছে না নেই? আছে, কিন্তু ওই আলফা হাইড্রোজেন করা উচিত টটোমারিজম? আমি বলছি এখানকার যে আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেন টটোমারিজম করবে না। কেন না? ওই রিংয়ে এসপি হওয়া যাবে না, কিন্তু স্টিল এর গামা হাইড্রোজেন আছে যারা টটোমারিজম করবে। তুমি দেখবে তুমি যদি টোটাল ক্লাসটা ভালো করে পড়ো, তোমার কম্পাউন্ড গুলো মুখস্থ হয়ে যাবে। তুমি দেখবে ও স্যার এটা বলেছিল, এটার গামা হাইড্রোজেন আছে, এই গামা হাইড্রোজেন করবে, কারণ কি ওর আলফা বিটাতে আনস্যাচুরেশন আছে, তাহলে এ কিন্তু টটোমারিজম করছে। বুঝলাম? চলো এই কম্পাউন্ডে আসি। এ টটোমারিজম করবে। এটা একটু কঠিন। কেন কঠিন? তুমি তাকিয়ে দেখো, ডাবল বন্ড এন এর সাথে OH, এই কম্পাউন্ডটা আসলে অক্সিন। অক্সিন আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এটা কি হয়, এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এখানে আসবে, এই বন্ড এখানে যাবে, আনস্যাচুরেশন আছে তো, এ যাবে হবে টটোমারিজম। বুঝলে? এই টটোমারিজম হবে। এটাই আসি, ভালো করে তাকাও, এর আলফা হাইড্রোজেন তো কোনো চান্সই নেই টটোমারিজম করার, আর গামাতে তো কোনো হাইড্রোজেন নেই, নো টটোমারিজম। বুঝতে পারলাম? নো টটোমারিজম। লাস্টেরটায় চলে যাও, এটাও হবে না। বুঝে গেছে না? এখন চেনা লাগছে না? ব্রিজের কারণ, ভেরি গুড, তুমি অনেকটা না না এর রেসপেক্টে এটা ব্রিজেড, এ করবে না, কিন্তু এখানকার হাইড্রোজেন আছে তো, এ তো ব্রিজেড নয়। বুঝেছো? এই হাইড্রোজেন তো আলফা, এটা তো ব্রিজেড, এই হাইড্রোজেন তো টটোমারিজম করবে, ব্যাস হবে টটোমারিজম। এটা আসবে, এটা উঠবে, এই টটোমারিজম হবে। তাহলে কিভাবে প্রশ্ন ডিল করতে হবে বুঝতে পারছো? খুব সাবধান, চোখ কান খোলা। তুমি তুমি বলেছো, আমিও ভেবেছি আরে টটোমারিজম করবে না, আমার চোখে প্রথমে এই দুটোই পড়েছিল, পরে দেখলাম এটা তো আলফা, আলফাতে তো হাইড্রোজেন প্রেজেন্ট, এ তো টটোমারিজম করবে। নেক্সট আর একটা প্রবলেম দেখাই। আচ্ছা, এই পার্টগুলো একটু অ্যাডভান্সের পার্ট। এই পার্টগুলো আমি আপাতত তোমার জন্য স্কিপ করলাম, এই পার্টগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, এগুলো অ্যাডভান্সের পার্ট। তুমি যেটা করবে, লাস্টের দিকে যে প্রবলেমগুলো আছে না, এই প্রবলেমগুলো একটু একা একা করবে। ওকে? এখানে আরেকটা পার্ট বাকি আছে, দেখে আজকে আমাদের টাইম কতটা আছে দেখে নিই। আরো 15 মিনিট টাইম নেওয়া যেতে পারে, ওই পার্টটা পড়াই পারে। চলো হেডিং করো, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। ওটা আমি আলাদা করে একটা পেজ নিয়ে বসে, খালি একটা পেজে বসে। চলো হেডিং করো, ডিউটেরিয়াম এক্সচেঞ্জ রিয়াকশন। ডয়টেরিয়াম ডিউটেরিয়াম যাই হোক, এক্সচেঞ্জ রিয়াকশন, এই জিনিসটা কি? তাহলে পুরো পার্টটা শেষ হয়ে যায়। হ্যাঁ, শুধু মাঝখানে কটা স্লাইড কেন স্কিপ করলাম বলো তো? ওগুলো অ্যাডভান্সের জন্য, ওই জন্য স্কিপ করে না, ওগুলো লাগবে না। আচ্ছা, ডিউটেরিয়াম এক্সচেঞ্জ ব্যাপারটা কি? আমি সবচেয়ে সহজ হবে আগে অ্যাসিটন দিয়ে বোঝাই। তুমি ক্লাস পুরোটাই বুঝেছো আজকে? আমি কটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা অ্যাসিটন না? তো অ্যাসিটন টটোমেরিজম করে না গো? করে। তো এই টটোমেরিজম করে দেখাই। আমি এখানকার একটা হাইড্রোজেনকে সরিয়ে নিচ্ছি, হাইড্রোজেন আলাদা করলাম, এটা এখানে আসলো, এটাকে খুলে দিলাম। তাহলে এর যে এনল ফর্ম সেটা এরকম হবে দেখতে, CH2 ডাবল বন্ড C, সিঙ্গেল বন্ড OH, দেন CH3, তাই না? এবার তুমি জানো এনল ফর্ম আবার কিটোনে ব্যাক করবে, তো হয় কি
যদি মিডিয়ামে আমি হেভি ওয়াটার রাখি, জানো হেভি ওয়াটার কি? D2O হেভি ওয়াটার, বা অনেক সময় প্রশ্নে এরকম দেয়া থাকে OD মাইনাস, তার মানে মিডিয়ামে ডিউটেরিয়াম আছে। ডিউটেরিয়াম থাকলেই প্রবলেম। কি করে ডিউটেরিয়াম? যখন এই অ্যানোল ফর্ম আবার কিটোনে ব্যাক করে, আমি এই বন্ডটা খুলে এখানে আনলাম, এটা তুলে মাথায় দিলাম, কি হওয়া উচিত? এই হাইড্রোজেন এখানে এসে বন্ড করা উচিত, আবার অ্যাসিটোনে ফিরে আসা উচিত। মিডিয়ামে যদি ডি প্লাস থাকে, তাহলে হাইড্রোজেন এখানে বন্ড করতে যাওয়ার আগে ডি প্লাস গিয়ে বন্ড করে। কেন? কার্বন হাইড্রোজেন যা বন্ড স্ট্রেংথ, তার থেকে কার্বন ডি বন্ড স্ট্রেংথ হায়ার। তো যে বন্ড স্ট্রেংথ হায়ার, মিডিয়াম ওই বন্ডটাকে ফর্ম করতে চায়। তো যখনই তুমি মিডিয়ামে D2O দেবে, ও টটোমারিজমের এনল ফর্মে গেল, ও যখন আবার কিটোনে ব্যাক করবে, এই হাইড্রোজেন বন্ড করতে যাওয়ার আগে এরা এসে ডি প্লাস কে ধরবে। তার মানে একবার টটোমারিজম করার পর নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট অ্যাসিটোনের একটা আলফা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হয়ে গেল। বোঝাতে পারলাম কি ঘটনা ঘটলো? এই ঘটনা কিন্তু একবার হবে না, এটা চলতে থাকবে। নেক্সট আবার আরেকটা হাইড্রোজেন এনও ফর্মে যাবে, যখন আবার ব্যাক করবে তখন আরেকটা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হবে। এভাবে চলতেই থাকবে আনটিল অল দ্য আলফা হাইড্রোজেন রিপ্লেসড বাই ডি। তাহলে ফাইনাল অ্যান্সার কি বলবো জানো? অ্যাসিটোনে যদি D2O ট্রিটমেন্ট করো, ফাইনাল অ্যান্সার হবে CD3, C ডাবল বন্ডেড O, CD3। বোঝাতে পারলাম? হাইড্রোজেন রিপ্লেস হবে ডি দিয়ে, বিকজ কার্বন ডি বন্ড মোর স্ট্রঙ্গার দ্যান কার্বন হাইড্রোজেন বন্ড। এবার এখানে যে প্রবলেমটা দিয়েছি, তুমি ইন্টারেস্টিং প্রবলেম দেখাও। আমি কি বলেছি? এর যদি টটোমারিজম করি, আচ্ছা প্রথম যেটা প্রশ্ন ছিল এই টটোমারিজম হবে না, এটা ছিল প্রশ্ন। চলো অ্যান্সার করো, এই টটোমারিজম হবে কিনা। আলফা হাইড্রোজেন খুঁজে আছে কিনা? হাইড্রোজেন আছে, যেমন এর আলফা হচ্ছে এটা, এর আলফা হচ্ছে এটা। প্রথমে তো আলফা কার্বন কিন্তু হবে না, এটা বুঝেছো। এখানে তো কোনো আলফা হাইড্রোজেন নেই, দুটো মিথাইল আছে। এখানে যদিও বা একটা আলফা হাইড্রোজেন আছে, কিন্তু সেটা কোন কার্বনে আছে? ব্রিজেড। তো ব্রিজেড কার্বন কি করে টটোমারিজম করবে? হবে না। এবারে আমি ডি এর এক্সচেঞ্জ যেটা দেখালাম, তার একটা প্রবলেম তোমাকে দিই, আমি নিজেই বানিয়ে দিই। এই ওয়ার্কশিটে আছে প্রবলেম, স্টিল আমি বানাই। ধরো আমি তোমায় বললাম সাইক্লোহেক্সানোন নিয়ে একে আমি D2O দিলাম। আমার প্রশ্ন, এর কটা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হবে? এটা আমার প্রশ্ন। কোশ্চেনটা শুনবে, কতগুলো হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হবে? চলো অ্যান্সার করো। নিয়ম কি? সবগুলো। তো আলফা হাইড্রোজেন আছে কটা আগে গুনি। কটা আলফা হাইড্রোজেন আছে? কোনো দুটা, এপাশে দুটা, এপাশেও দুটো আছে। কি নেই? আলফা আছে। আমি বলছিলাম সব, এই দুটো টোটাল চারটা আলফা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হবে। আমি ফাইনাল অ্যান্সার লিখবো ডাবল বন্ডেড ও, এখানে ডি, এখানে ডি, এখানে ডি, এখানে ডি। মাথায় ঢুকছে? এত সোজা প্রশ্ন। এই প্রশ্নগুলো ছাত্ররা পারে না কেন কি জানো? ওরা টটোমারিজমের D2O এফেক্ট পড়েই না। যে পড়বে সে পারবে, যে পড়বে না সে পারবে না, অবভিয়াসলি। তাহলে তুমি পারবে। আমি তোমাকে আরেকটা প্রশ্ন দেবো, এটা তোমাকে ফাইনাল একটা অ্যান্সার করতে হবে, আমি কিছু বলবো না। কোশ্চেনটা হবে একই, যে কটা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হবে, এটাই হবে প্রশ্ন। কম্পাউন্ডটা লিখি আমি, ডাবল বন্ডেড ও, এই দুটো হচ্ছে মিথাইল, এই দুটো মিথাইল। আমার প্রশ্ন, এর কটা হাইড্রোজেন ডি দিয়ে রিপ্লেস হবে? ভেরি গুড, দুটো। কেন দুটো? একটা হাইড্রোজেন প্রেজেন্ট, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। সো ডি একটা রিপ্লেস করবে। অ্যান্সার হবে ফাইনালি এটাও ডি, ফাইনালি এটাও ডি। D2 এক্সচেঞ্জও তোমাকে বুঝিয়ে দিই। আজকে ক্লাস আমি তাহলে কমপ্লিট করলাম, তুমি ফিডব্যাক দাও কতটা বুঝেছো। 100% না 50% না 30%? 100%। তাহলে কাজ কি হবে? যদি 100% বোঝো, আমি টোটাল এই ক্লাসের ওপরে অ্যাসাইনমেন্ট ওয়ার্কশিট যেটাকে বলে, ওয়ার্কশিট পাঠাবো। তোমার কাজ হবে ডেডিকেটেডলি সেই ওয়ার্কশিটটা কমপ্লিট করে আসা। সেখানে যদি কোনো ডাউট থাকে করে আসবে। এবং আমার বিশ্বাস, ওয়ার্কশিটটা কমপ্লিট করার পর টটোমারিজমের ভারতবর্ষের যত পরীক্ষা আছে, তার যে প্রশ্ন আসবে, তুমি সব প্রশ্নের অ্যান্সার উইদিন 30 সেকেন্ডস করতে পারবে, যদি আমার দেয়া অ্যাসাইনমেন্ট টোটাল কমপ্লিট করো। ক্লাস স্টপ করলাম।